আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে ভার্ব নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগে আপনাদেরকে এই ভার্ব সেটা দেওয়া হয়েছে। আর আজকে ক্লাসে আমরা গত ক্লাসে বলেছিলাম যে একটা এক্সাম নেওয়ার কথা ছিল। আজকে না, সেটা আমি ডেট জানাবো। আমি আজকের ক্লাস শেষে এক্সামের টপিকগুলো এবং ডেটটা দিয়ে দেবো। তো মোস্ট প্রবাবলি পরীক্ষাটা থাকবে হচ্ছে আমাদের পরবর্তী যে প্রথম যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার পরে আমরা যে টপিকগুলো পড়েছি, বিশেষ করে ভোকাবুলারি ডে 4, 5, 6 এবং আমাদের আপনার ফ্রেজ এবং নাম্বার, এই বিষয়গুলোর উপর থাকবে। তারপর আমি বিস্তারিত একটা পোস্ট করে জানিয়ে দিব যে কবে পরীক্ষা হবে এবং কি কি বিষয় থাকবে পরীক্ষায়। তো আসেন আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করি। আর এখানে একটু কনফিউশন আগে থেকে দূর করে দিই। সেটা হচ্ছে, অনেকে হয়তো ভাবতে পারে যেটা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস, বাট দ্য ফ্যাক্ট ইজ নট লাইক দ্যাট। আমাদের ক্লাসটা বেসিক্যালি ভার্ব মানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভার্ব সম্পর্কে একটু জানবো। মানে আমাদের পরীক্ষা আসে যেমন আপনাদের ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে হচ্ছে আপনার ফাইনিট, নন ফাইনিট, কিংবা কগনেট ভার্ব, কিংবা আপনার আসে কপিউলেটিভ ভার্ব, এরকম নানাবিধ ভার্বের বিভিন্ন সময় পরীক্ষা আসে। ফ্যাক্টেটিভ ভার্ব, ইভেন আমাদের পার্টিসিপল, জিরান্ড, হ্যাঁ, এগুলোও আসে। তো আমাদের এই ভার্বের ক্লাসটা আমাদের 2টা ক্লাস লাগবে সম্ভবত। আজকে একটা ক্লাস শেষ করা হয়তো যাবে না। তো 2টা ক্লাসে আমরা কভার করা ট্রাই করবো। তো ভার্ব প্রাথমিকভাবে আমরা এই কথাগুলো এড়ায় যাবো, এগুলো খুব সহজ। প্রথমে যেগুলো আছে এগুলো আপনারা পড়লেই বুঝবেন যে অক্সিলারি ভার্ব, আমরা প্রিন্সিপাল ভার্ব, এভাবে আমরা ভার্বকে ডিফাইন ক্লাসিফাই করি। এবং অক্সিলারি ভার্ব বলতে কি বোঝায় সেটাও আপনারা অনেকে জানেন, এটা নিয়ে আর ব্যাখ্যা দিব না। প্রিন্সিপাল ভার্ব বলতে আসলে আমরা বেসিক্যালি ফাইনিট ভার্ব কি বুঝি, অর্থাৎ আমরা যে বাক্যের প্রধান যে ভার্ব, বা যেটা আসলে যে ভার্বটা দিয়ে আমরা আসলে বেসিক্যালি টেন্স স্ট্রাকচারে ফেলি, সেই ভার্বটাকে আমরা বলতেছি প্রিন্সিপাল ভার্ব। আর আপনার কি বলা যায়, বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, এটাকে আমরা অনেক সময় বি ভার্ব বলে থাকি। এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তো একটু কনফিউশন এড়াতে হবে। এটা হচ্ছে, যেমন ধরেন কেউ বলছে যে শি ইজ আ স্টুডেন্ট। এখন এই জায়গায় যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই এখানে ইজ আসলে কি ভার্ব, এটা কি অক্সিলারি ভার্ব নাকি এটা প্রিন্সিপাল ভার্ব, তো অনেকের হয়তো এই ধারণাটুকু, এই বেসিকটুকু থাকে না, বা হয়তো ওইভাবে চিন্তা করে না। অনেকে এম ইজ আর দেখলেই মনে করে এটা মনে হয় বি ভার্ব, অথবা এটা মনে হয় অক্সিলারি ভার্ব, এরকম একটা ধারণা অনেকে থাকে। তাদের জন্য বলতেছি, কথাগুলো লেখা আছে আমার এই শিটের মধ্যে, বাট আমি সংক্ষেপে বুঝাই দিই, এটা যেহেতু সহজ বিষয়। আমরা এখানে ইজকে প্রিন্সিপাল ভার্ব বলবো, এখানে ইজ বি ভার্ব না বা অক্সিলারি ভার্ব না। এটা কারণ হচ্ছে, আমরা যাকে বলতেছি অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, সেটা বেসিক্যালি এক ধরনের হেল্পিং ভার্ব, তাই না? সে অন্য একটা ভার্বকে হেল্প করার জন্য আসে। যেমন আমি যদি বলতাম এরকম যে আপনার শি শি ইজ গোয়িং, এরকম যদি বলতাম শি ইজ গোয়িং দেয়ার, তাইলে আমরা এখানে বলতাম যে ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, বা আপনি এখানে বি ভার্ব বলতে পারেন। কেন? কারণ এইটা এখানে এই গোয়িং ভার্বকে হেল্প করার জন্য আসছে, বা হেল্পিং ভার্ব, বা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হওয়ার কারণে এই গোয়িং এর আগে আমরা ইজকে, অ্যামিজারকে চিন্তা করি। তো ব্যাপারটা এরকম যে এখানে ইজ অক্সিলারি বা বি ভার্ব, কিন্তু এখানে ইজ প্রিন্সিপাল ভার্ব। তার মূল কারণ হচ্ছে এখানে ইজ দেখেন একক বা একা, স্বতন্ত্র, একাই ব্যবহৃত হচ্ছে। এখানে ইজ কাউকে সাহায্য করার জন্য আসে না, সে নিজেই স্বয়ংসম্পূর্ণ। এইখানে ইজ এই গোয়িংকে হেল্প করার জন্য আসছে বলতে পারেন, বা আপনি বলতে পারেন গোয়িং এখানে প্রিন্সিপাল ভার্ব, তাই এখানে ইজ হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। কিন্তু এইখানে তো এমন কোনো ভার্ব নাই ইজের সাথে, ইজ তো এখানে স্বতন্ত্র বা এককভাবে আছে। এই কারণে আমরা এই জায়গায় ইজকে বলতেছি প্রিন্সিপাল ভার্ব। এরপর যদি কেউ বলে যে আই এম অনেস্ট, কেউ বললো, সিমিলারলি এখানে আই এম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বাট আপনি যদি বলেন আই এম গোয়িং দেয়ার, আই এম ডুইং দ্য ওয়ার্ক, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে এটা আশা করি খুব সহজ জিনিস। তারপরে আমি একটু বলে দিলাম, কারণ এটা অনেক সময় আমরা সহজ জিনিসটা আমরা সময় মিস করে যাই আর কি। আর এই যে অক্সিলারি ভার্বগুলো, এগুলোর বিভিন্ন রকম ভেদ আছে। কখনো কখনো এটাকে আমরা বলি বি ভার্ব আছে কিছু, যেমন আমরা অ্যামিজ আর ওয়াজ আর এগুলোকে বলি। আবার কাউকে বলা হয়, এগুলোকে বলা হয় টু বি ভার্ব। এগুলো যদি আমরা ক্লাসিফাই করা হয় না, তারপরেও টু বি ভার্ব বলতে আমরা ওই অ্যামিজ আর ওয়াজ আর কি বুঝি। আবার কিছু আছে আপনার হ্যাভ ভার্ব, হ্যাঁ, হ্যাভ ভার্ব বলি আমরা, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে হ্যাভ ভার্ব বলি। আবার কিছু আছে মোডালস অক্সিলারি, এটাও আমরা জানি অনেকে মডাল অক্সিলারিগুলো কি, ক্যান, কুড, মে, মাইট, এগুলো সব লেখা আছে সেটার মধ্যে। এগুলো আমি জাস্ট একটু ফাস্ট যাচ্ছি, কারণ এগুলো আসলে আলটিমেটলি আমাদের খুব একটা আলোচনার বিষয়বস্তু না। এই যে ক্যান, কুড, মে, মাইট, উড, মাস্ট, শুড, এগুলো হচ্ছে, এগুলোকে আমরা মোডালস অক্সিলারি বলি। তো এগুলো আমরা মোটামুটি জানি। এর মধ্যে কয়েকটা আছে যেগুলো একটু ঝামেলা করে, বিশেষ করে মোডালস অক্সিলারির মধ্যে।
যেমন ধরেন আপনার নিড এবং ডেয়ার, এই দুইটা ভার্ব এরা প্রিন্সিপাল ভার্বও হইতে পারে, এরা আপনার কি বলা যায় মোডালস অক্সিলারিও হইতে পারে। যেমন দেখেন আমি যদি বলি যে আই নিড, এই বাক্যটা একটু খেয়াল করেন, বা এই মানে এই কথাটা আই নিড গো দেয়ার, তাহলে এই জায়গায় এই নিড হচ্ছে মোডালস অক্সিলারি, একটু মনে রাখেন। কারণ দেখেন এখানে কিন্তু গো আমার প্রিন্সিপাল ভার্ব, এবং এটাকে সাহায্য করার জন্য এখানে নিডকে ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা যেমনটা বলি যে আই ক্যান গো দেয়ার, আমি যদি ক্যান দিতাম এখানে, হ্যাঁ, তাহলে কেমন হইতো যে আই ক্যান গো দেয়ার বা আই মাস্ট গো দেয়ার, এরকম আর কি, ওই ক্যানের মতো মাস্টের মতো আচরণ এখানে করতেছে, যদিও অর্থটা ওরকম না, বাট অবস্থানটা সেরকম। আপনি এখানে যদি মাস্ট লিখতেন তাও তো আপনি কি বলতেন যে আই মাস্ট গো দেয়ার, তার মানে মাস্ট দিলেও সেই মাস্ট এখানে গো এর পূর্বে বসে সেটা অক্সিলারি কাজই করতেছে, একইভাবে নিড এখানে অক্সিলারি কাজই করতেছে। কিন্তু আপনি যদি বলেন যে আই নিড আ পেন, তাহলে দেখেন তো কি দাঁড়ালো, এবার কিন্তু নিড এখানে প্রিন্সিপাল ভার্ব, কারণ এই জায়গায় আলটিমেটলি নিড অন্য কোনো ভার্বকে সাহায্য করতে আসে নাই বা তার আগে বসে নাই, সুতরাং এই ক্ষেত্রে আমরা নিডকে অক্সিলারি ভার্ব বলতে বা আপনার মোডাস অক্সিলারি বলতে পারবো না। এইটুকু আশা করি ক্লিয়ার। একইভাবে আমি যদি এখানে বলি ডেয়ার, এখানে যদি আমি বলি ডেয়ার, ওইটা সেম একই কাহিনী করবে। আমি যদি এখানে বলি যে আই ডেয়ার গো দেয়ার, তাও দেখবেন ওইখানে ডেয়ারটা আপনার মোডাস অক্সিলারি হিসেবে কাজ করবে। আর এরকম যদি বলেন যে শি শি ডেয়ার্স মি, তাহলে এখানে ডেয়ার কিন্তু প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই নিড এবং ডেয়ার এই দুইটা একটু মনে রাখেন, এই দুইটা এরকম ঝামেলা করতে পারে। আরেকটা কেস ঘটে, একটু খেয়াল করেন, সেটা হচ্ছে মানে এই নিডের ক্ষেত্রে বা ডেয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে এরকম বলতে পারে যে আই আই নিড টু গো দেয়ার, এরকমও করতে পারে। খেয়াল করেন এই জায়গায় একটু আগে ছিল কি, একটু আগে ছিল আই নিড গো দেয়ার, আই নিড গো দেয়ার, তাহলে এইখানে তখন আমরা নিডকে কি বলছি, মোডালস অক্সিলারি। ওকে, এইখানে আমরা নিডকে কি বলবো, দেখেন এইখানে আসলে নিড এককভাবে না, এই জায়গায় নিড টু এই পুরাটাই একটা মোডালস অক্সিলারি। তার মানে আমরা নিডকেও মোডালস অক্সিলারি আকারে পাবো, আবার আমরা নিড টু প্লাস V1কেও এই যদি এরকম থাকে যে আই নিড টু গো দেয়ার, তখনও আমরা এই নিড টুকে বলতে পারবো মোডালস অক্সিলারি। যেমন আমি খুবই ইন্টারেস্টিং আরেকটা উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন। আপনারা অনেকে হয়তো জানেন যে এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোকে মোডালস অক্সিলারি বলে, হ্যাঁ, কিন্তু আমরা কি জানি এই হ্যাভ টু এটাও কিন্তু একটা মোডালস অক্সিলারি। অথবা আমরা যদি বলি হ্যাজ টু, এটাও কিন্তু একটা মোডালস অক্সিলারি। আমরা যদি বলি হ্যাড টু মানে এগুলোর পরে V1 থাকবে আর কি, হ্যাড টু প্লাস V1 বাই হ্যাভ টু প্লাস V1 এরকম। একইভাবে আমরা যে বলতেছি এমকে কিন্তু আমরা একটু আগে দেখে আসছিলাম যে এম অক্সিলারিও হতে পারে, আবার এম প্রিন্সিপালও হতে পারে। আবার দেখেন এই এম কিন্তু ক্ষেত্র বিশেষে মোডালসও হতে পারে। কেমন দেখেন, আমি যদি এরকম বলি যে আই এম টু ডু ইট, আই এম টু ডু ইট, এখন দেখেন এখানে এম টু পুরোটা কিন্তু একটা মোডালস অক্সিলারি। তার মানে আমরা এইগুলো একটু সতর্ক থাকতে হবে। যেমন আমরা কিন্তু এমকে শুধু এম না, মানে এম ইজ আর ওয়াজ আর এগুলো আর কি, এগুলো কিন্তু আমার অক্সিলারিও হইতে পারে, এগুলো কিন্তু আমার প্রিন্সিপালও হইতে পারে। আবার দেখেন টু প্লাস V1 নিয়ে এগুলো কিন্তু মোডালস অক্সিলারিও হয়ে যেতে পারে। এখন বলবেন যে হ্যাঁ অক্সিলারি তো এক ধরনের অক্সিলারি, তো মোডালস তো এক ধরনের অক্সিলারি, এটা তো আমরা জানি যে অক্সিলারিকে আমরা টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মোডালস এরকম বলতে পারি। বাট যদি স্পেসিফিকই হয় তখন আপনাকে কিন্তু এম টুকে মোডালস ভার্ব বলতে হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে আপনারা কি বলতে পারেন যে আই এম টু ডু ইট, এই বাক্যটার অর্থ কি, এই বাক্যটার অর্থ কি? আর আমি যদি আরও একটা প্যাচ লাগাই দিই সেটা হচ্ছে যে আই হ্যাভ টু ডু ইট, এই দুইটা বাক্যের মধ্যে অর্থগত পার্থক্য কি? যেমন এটা আপনারা অনেকেই জানেন, আমি জানি আই হ্যাভ টু ডু ইট অনেকেই পারবেন, কিন্তু আমি যদি বলি আই এম টু ডু ইট, এটা অর্থ কি? তাহলে কি কেউ বলতে পারবেন এই আই এম টু ডু ইটের অর্থ কি? আর আই হ্যাভ টু ডু ইট এটা অর্থ অনেকে আমরা জানি, যেমন আই হ্যাভ টু ডু ইট মানে আমাকে এটা করতেই হবে এরকম। কিন্তু আমি যদি বলি আই এম টু ডু ইট, তাহলে অর্থ কী দাঁড়ায়? এই কোশ্চেনটা আপনার কাছে থাকলো। বাট আমরা আসলে এখানে তো আর ট্রান্সলেশনের ক্লাস না, জাস্ট আমরা মোডালসগুলো বা আমরা ভার্বগুলো চিনতেছি। ওকে, আসেন আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে কিছু কথাবার্তা বলি। প্রিন্সিপাল ভার্ব আমাদের প্রাথমিকভাবে আমরা এগুলোকে এমন ভার্বগুলোকে বলি যেগুলো আসলে অন্য একটা ভার্বের হেল্প নিয়ে বসে বা অনেক সময় নিজে স্বতন্ত্রভাবে অর্থ প্রকাশ করে। তো এটা আমাদের অনেক রকমের প্রিন্সিপাল ভার্ব আমাদের আছে। তবে আমাদের পিএসসি সিলেবাসে আই এম টু ডু ইট, আমাকে ইহা করতে হয়। আচ্ছা, আর একটু সুন্দর করে চিন্তা করেন তো সাকিব, কাছে আপনার হয়েছে আপনার, বাট আপনি মানে ওই একটু সাধু সাধু হয়ে গেছে আর কি, বাট আরও সুন্দর করে বলা যায় এটাকে।
মানে আরেকটু গুছায় মানে স্টেটমেন্টের জন্য সুন্দর হয় এরকম, আমি এই কাজটি করতে চাচ্ছি। ঠিক আছে, কাছাকাছি হয়েছে, বাট আমি আসলে ওই যে বাক্যের যে মাধুর্যতা সেটা পাচ্ছি না, কারণ মানে দুজন যে উত্তর দিয়েছেন। যাই হোক, আশা করি পারবেন, কারণ আপনার দুজনের উত্তরই হয়েছে, বাট ওই যে মানে একটু সুন্দর করে গুছিয়ে বলা বা ওইটা আর কি আসে নাই এখনো। যাই হোক, আসবে, আশা করি, চিন্তা করেন। তো আমাদের প্রিন্সিপাল ভার্বের মধ্যে আমরা যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুইটা প্রকারভেদ আমাদের পিএসসির যে সিলেবাস সেখানে স্পষ্ট উল্লেখই আছে, যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। তো আমরা প্রাথমিকভাবে এই প্রিন্সিপাল ভার্বের মধ্যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নিয়ে আলোচনা করব, এবং মানে এইখান থেকে আমরা ট্রানজিটিভ ভার্ব থেকে আমাদের আরেক ধরনের ভার্ব আমরা পাবো, এবং ইনট্রানজিটিভ ভার্ব থেকেও আমরা আরেক ধরনের ভার্ব পাবো। মানে আলটিমেটলি এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আলোচনা করার পাশাপাশি আমাদের আরও দুইটা ভার্ব আলোচনা চলে আসবে, একটু পরে দেখবেন যে কপিউলেটিভ ভার্ব এবং আরেকটা ভার্ব আসবে ফ্যাক্টিটিভ ভার্ব, এই দুইটা ভার্ব এখান থেকে চলে আসবে। তো আমরা যদি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বুঝি তাহলে ওই দুটোও বুঝবো আর কি। তো আসেন, ট্রানজিটিভ কি, খুব সহজেই যেটাকে বলি আমরা, এটা এই প্রকারভেদটা কীভাবে করা হয়েছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ সেটা একটু বলে রাখি, আলোচনা আছে দেখবেন, তা বলে দিলাম। এটা হচ্ছে অবজেক্টের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা প্রিন্সিপাল ভার্বগুলোকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুই ভাগে ভাগ করি। এখন অবজেক্টের উপস্থিতি আর অনুপস্থিতি, তার মানে এখানে অবজেক্ট চেনাটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। যেমন দেখেন, আমরা প্রায় বলে থাকি যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন ভার্ব যার এক বা একাধিক অবজেক্ট প্রয়োজন হয়। ট্রানজিটিভ বলতে আমরা এমন ভার্বকে বুঝি যার এক বা একাধিক অবজেক্টের দরকার হয়, বা সে অবজেক্ট ছাড়া আসলে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না নিজের অর্থ প্রকাশ করতে। ফর এক্সাম্পল বলতেছে দে টট মি আ লেসন, এখানে এই টট ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এটার এক বা একাধিক অবজেক্ট আছে। যেমন এই যে মি একটা অবজেক্ট, আবার দেখেন লেসন একটা অবজেক্ট, দুটো অবজেক্ট আছে এখানে, বাক্যে একাধিক অবজেক্ট থাকতে পারে। এই মিটাকে আমরা বলতেছি আপনার ইনডাইরেক্ট অবজেক্ট, আর এই লেসনটাকে বলতেছি আমরা ডাইরেক্ট অবজেক্ট, বা বাংলা যদি বলি এটাকে বলা হচ্ছে মুখ্য কর্ম, এটাকে বলা হচ্ছে মুখ্য কর্ম, এটাকে বলা হচ্ছে গৌণ কর্ম। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ওকে, এরপর আসেন আমরা যদি মানে ইন্ট্রান্সিটিভে তাকাই, তাহলে দেখবো যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না, বা সে অবজেক্ট ছাড়াই তার অর্থ প্রকাশ করতে পারে। যেমন এই যে বলতেছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে দেখেন ফ্লাই ভার্বটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। কেন? কারণ এই ফ্লাই ভার্বের এখানে কোনো অবজেক্ট নাই। আপনি কেমনে বুঝবেন অবজেক্ট নেই? তাহলে আমাদের অবজেক্ট চেনাটা বেশ ইম্পর্টেন্ট। এই কারণে আমরা অবজেক্ট চেনার ক্ষেত্রে আমরা এই ভার্বকে দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করতে পারি, হচ্ছে কে অথবা কাকে। এই দুটো জিনিস দিয়ে প্রশ্ন করতে পারি। যদি আপনি ভার্বকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারেন এবং আপনার প্রশ্নের উত্তর বাক্যে থাকে, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে সেই কে বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যেটা উত্তর পাবেন সেটা হচ্ছে আপনার অবজেক্ট। যেমন আপনি এখানে প্রশ্ন করেন যে আই লাভ ইউ, আই লাভ হিম বা ইউ, তো আপনি বলেন যে আমি লাভকে প্রশ্ন করলাম, আমি কাকে ভালোবাসি, উত্তর আসবে হিম, তাকে। তার মানে আপনার এই হিম হচ্ছে অবজেক্ট, তাই মানে এই লাভ হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব। ওকে, তারপরে আসে যে টট মি আ লেসন, তারা আমাকে একটা শিক্ষা দিয়েছিল। তার মানে এখানে আপনি বলতে পারেন যে মি হচ্ছে ওই যে টটকে প্রশ্ন করেন কাকে দিয়েছিল, আমাকে, তার মানে এটা আছে। আবার দেখেন এখানে লেসন কি দিয়েছিল সেটাও আছে, তার মানে দুইটা কোশ্চেনই এখানে উত্তর আসতেছে। তার মানে যে কোনো একটা উত্তর আসলেও চলতো, বাট ডাবল অবজেক্ট হবে দুটো আসছে। তাহলে আমরা এইভাবে দেখবো। আবার দেখেন এখানে যদি বলি আপনি যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আপনি বলেন ফ্লাইকে প্রশ্ন করেন তো, কি দিয়ে প্রশ্ন করেন তো, বা কাকে দিয়ে প্রশ্ন করেন তো। দেখেন প্রশ্নই করতে পারবেন না, বা যদি আপনি করতে পারেনও, আপনি প্রশ্ন করেন যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তো আপনি প্রশ্ন করেন যে কি উড়ে। দেখেন আপনার যে উত্তরটা আসবে সেটা কিন্তু সাবজেক্টের ঘরে আছে, এই যে বার্ডস এটা সাবজেক্ট। তা আপনার সাবজেক্ট পাইলে হবে না, আপনার পাইতে হবে অবজেক্ট। মানে অবজেক্ট কই থাকে, ভার্বের পরে থাকে। আপনি যদি এখানে প্রশ্ন করেন ফ্লাইকে যে কি উড়ে, উত্তর আসবে বার্ডস, কিন্তু বার্ডস তো আপনার সাবজেক্ট, অবজেক্ট তো না। তাহলে আপনি অবজেক্ট পাচ্ছেন না। যেমন এখানে আপনি লাভকে প্রশ্ন করছিলেন যে কাকে ভালোবাসে, উত্তর আসলো হিম, তাকে। তার মানে লাভের পরে আসে সে, তার মানে অবজেক্টের ঘরে নেই, এটা সাবজেক্টের ঘরে নেই, অবজেক্টের ঘরে আসে। এই কারণে আমি এটাকে বলতেছি এই হিম হচ্ছে অবজেক্ট আর এই লাভ হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু আপনি যদি ফ্লাইকে প্রশ্ন করেন কি উড়ে, তাহলে উত্তর আসবে বার্ডস। তার মানে বার্ডস তো আলটিমেটলি এখানে সাবজেক্টিভ জায়গায় আছে বা সাবজেক্টিভের জায়গায় আছে, এটা তো অবজেক্টের জায়গায় নেই, তার মানে আলটিমেটলি অবজেক্ট নাই। আর আপনি কাকে দিয়ে তো প্রশ্ন করতেই পারবেন না, কারণ কাকে উড়ে এরকম প্রশ্ন করা যায় না। বরং এই জায়গায় আমরা বলি যে এই ধরনের ভার্বগুলো বেসিক্যালি তারপরে অ্যাডভার্বিয়াল বা অ্যাডজেক্টিভ এরকম কিছু নিয়ে বসে। যেমন কোথায় উড়ে, যেমন ইন দ্য স্কাই। আই স্লিপ অ্যাট নাইট আর্লি, তো স্লিপকে প্রশ্ন করেন যে কি ঘুমায়, প্রশ্নই করা যাচ্ছে না। বা কাকে ঘুমায়, প্রশ্নই করা যাচ্ছে না। বা আপনি এভাবে প্রশ্ন করতে পারেন যে স্লিপ কখন ঘুমায়, তখন দেখবেন উত্তর আসবে কি অ্যাট নাইট, রাতে। তার মানে এই ইনট্রান্সিটিভ ভার্বগুলো যেগুলোর অবজেক্ট প্রয়োজন হয় না, এরা আসলে বেসিক্যালি তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোই ব্যবহৃত হয়। স্যার টপিকের বাইরে একটা কোশ্চেন ছিল, কোশ্চেন করে ফেলেন, মানে লিখতে হবে না।
টপিকের বাইরে যা মনে চায় করে ফেলেন, সমস্যা নেই। ট্রান্সলেশন প্র্যাকটিস করার জন্য কোনো বই ফলো করতে পারি বা নিউজ পেপার ট্রান্সলেশন প্র্যাকটিস করাটা কি এনাফ? নিউজ পেপার এনাফ হবে না, নিউজ পেপার এনাফ না, হ্যাঁ। কারণ নিউজ পেপার আপনি তখনই পারবেন, অনেকে বলে, বাট আমি এটাকে আসলে প্রিফার করি না। নিউজ পেপার থেকে অনুবাদ আপনি তখনই পারবেন যখন আপনার বেসমেন্টটা অনেক স্ট্রং হবে। আপনি যদি ধরেন একদম প্রাথমিকভাবে প্রিপারেশন নেওয়া শুরু করছেন, আপনি যদি এখনই নিউজ পেপার নিয়ে বসেন, ইংরেজি নিউজ পেপার বা বাংলা নিউজ পেপার নিয়ে ইংরেজি করতে চান বা ইংরেজি নিয়ে বাংলা করতে চান, আপনি হিমশিম খেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে ফাউন্ডেশনটা একটু স্ট্রং করার পরে নিউজ পেপারে যাওয়া ভালো। সেই ক্ষেত্রে আমাদের বাজারে যে ট্রান্সলেশনের স্পেসিফিক কিছু বই পাওয়া যায়, হ্যাঁ, সেগুলো বিসিএসের জন্য করে বা অন্য কোনো পরীক্ষার জন্য আসে, যে কোনো একটা বই কিনেন। সেক্ষেত্রে আমি এখন আসলে বাজারে প্রচুর ভালো মানের বই আছে, আপনার যে কোনো একটা প্রকাশনী অনুবাদের একটা বই কিনেন, যেমন ক্যাডার্স অনুবাদ বিদ্যা মনে একটা বই আছে, এরকম যদি নামটা আমি যদি এক্স্যাক্টলি যদি মনে করতে পারতেছি না, বাট এরকমই ক্যাডার্স অনুবাদ বিদ্যা সম্ভবত এরকম একটা নাম একটা বই আছে, ক্যাডার্স অনুবাদ বিদ্যা এরকম। তো চাইলে আপনারা এটা কিনে এটা থেকে প্র্যাকটিস করতে পারেন। আরেকটা বই আছে সম্ভবত আরিফুর রহমানের, উনি আবার ব্যাংকের জন্য লেখে আর কি, তা আমি ওইটা ফলো করছিলাম, কারণ আমি ওই বাংলাদেশ ব্যাংকের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তখন কিনছিলাম, আমি পরে কিনে নিই। তো আপনার আরিফুর রহমানের ট্রান্সলেশন বা অনুবাদের একটা বই আছে, হ্যাঁ, এটাও আপনি চাইলে নিতে পারেন। মানে অনুবাদটা আসলে সেম, আপনি বিসিএসে বলেন আর অন্য জায়গায় বলেন, আপনি একটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফলো করলে সবগুলোই হবে আর কি। অনেক হার্ড মনে হয়, এটাই বলছে যে এই বইগুলো কিনবেন, হ্যাঁ, কিনে যে কোনো একটা কিনেন তাই হবে। আরিফুর রহমানটা কিনেন বা আপনি চাইলে ক্যাডার্স অনুবাদ বইটা কিনেন, যেটাই কিনেন কিনেন, কেনার পর এই বইটা একটা কিনবেন, একটা বই খুব ভালোভাবে শেষ করে ফেলবেন পড়ে, একদম আপ টু বটম যা আছে, হ্যাঁ, ভালো করে শেষ করবেন। ওরা যে বেসিকগুলো দিবে বা যে বিষয়গুলো বলবে সেগুলো চেষ্টা করবেন খেয়াল করার, পাশাপাশি আপনি চেষ্টা করবেন নিজের মতো করে কিছু বাক্য তৈরি করার ইংরেজিতে, বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা। বিশেষ করে আমাদের প্রবলেমটা বেশি হয় আপনার বাংলা থেকে ইংরেজিটা। ইংলিশ থেকে বাংলাটা আমরা অনেক সময় পারি, কিন্তু যখন আমাদের বাংলা থেকে ইংলিশ করতে হয় তখন আমাদের সমস্যাটা বেশি হয়। তো যার যেখানে প্রবলেম সেটা ফোকাস করবেন। তবে যেটা সবচেয়ে কাজে দিবে সেটা হচ্ছে প্র্যাকটিস, মানে প্রতিদিন আপনাকে মিনিমাম একটা অনুবাদ টাইপ প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। একটা অনুবাদ আপনাকে যে কোনো জায়গা থেকে হোক, ব্যাংক থেকে হোক বা বিগত বিসিএস থেকে হোক অথবা অন্য কোনো পরীক্ষা থেকে হোক। যারা একদম দুর্বল, মানে বেশি দুর্বল, তারা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের যে একাডেমিক বইগুলো দেখবেন সেন্টেন্স অনুবাদ আছে, বাক্য থেকে অনুবাদ, অর্থাৎ আমরা তো অনুবাদকে দুইভাবে চিন্তা করি, একটা হচ্ছে বাক্যানুবাদ বা আপনি বলতে পারেন যে একটা করে সেন্টেন্স, যেমন পাখিরা আকাশে ওড়ে, একটাই বাক্য অনুবাদ করুন এরকম। তা আমাদের চাকরির পরীক্ষা যেটা আছে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড জব পরীক্ষাগুলোতে বিসিএস সহ ব্যাংক সহ ওরা কিন্তু প্যাসেজ অনুবাদ দেয়, অর্থাৎ একটা প্যাসেজ তুলে দেয়, সেটা অনুবাদ করতে হয়, সেটা বাংলা হোক বা ইংরেজি। বাংলাও একটা একটা প্যারাগ্রাফ দিয়ে বলবেন অনুবাদ করো, আবার ইংরেজিতেও একটা প্যারাগ্রাফ দিয়ে অনুবাদ করে, এরকম করে। তো সেন্টেন্স অনুবাদ সাধারণত খুব 11-12তম গ্রেডের জবগুলোতে দেয় বা অনেক সময় বিভিন্ন বিসিএস ব্যাংকের বাইরে বিভিন্ন জবে দেয়। যাদের দুর্বলতা বেশি তারা সেন্টেন্স ট্রান্সলেশন দিয়ে শুরু করবেন, হ্যাঁ, সেন্টেন্স ট্রান্সলেশন দিয়ে শুরু করবেন, কারণ এই জায়গাটা যদি আপনার বেস দাঁড়ায় যেতে পারে তাহলে আপনি আস্তে আস্তে প্যাসেজ অনুবাদ পারবেন। তো আমি মনে করি যেহেতু এখানে সবাই প্রিপারেশন অনেকেই ম্যাক্সিমামই নতুন শুরু করছেন, আপনারা সেন্টেন্স অনুবাদ দিয়ে শুরু করেন। যেমন ধরেন আপনি সুন্দর সুন্দর বাক্যের অনুবাদ করবেন, যেমন কিছু প্রবাদ বাক্য আছে এর মধ্যে, হ্যাঁ, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ, এইটা অনুবাদ করেন। বা আপনি বলেন যে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এটা অনুবাদ শিখেন। অথবা আপনি টেন্স ভিত্তিক অনুবাদ শিখেন, যে গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, শিখেন এটা। তারপরে আপনি হয়তো পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের যে ঝামেলাগুলো আছে, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের যুগ্ম কিছু ব্যবহার আছে, টেন্সের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, দেখবেন সেখানে পাবেন। তো এরকম যেমন ওই যে ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল, এই টাইপের অনুবাদ শিখেন, মুখস্থ না, বুঝে বুঝে করা। যেমন ডাক্তার আসার আগে রুগী মারা গেল, এইটা শিখে আপনি আরেকটা করেন যে উল্টায় দেন যে রুগী আসার আগে ডাক্তার মারা গেল। আপনি বলবেন যে এটা কি হয়, ওটা চিন্তা বাদ দেন, আপনি করতে পারেন না। দেখেন আপনি তো মুখস্থ করে আসছেন যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, এবার উল্টায় দেন যে রুগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। দেখেন আপনি এটা পারেন কিনা। হ্যাঁ, তারপরে ওই যে তেলাপোকা প্রাণী, আবার কি বলে কি একটা এরকম কথা আছে, এই যে অথবা যে যার দুঃখ সেই বুঝে, এরকম কিছু সুন্দর সুন্দর বাক্য আছে। এইগুলো সেন্টেন্স ভিত্তিক অনুবাদ শিখেন আগে ভালোভাবে, সেটা টেন্স ভিত্তিক এবং অ্যাক্টিভ প্যাসিভ রিলেটেড, অর্থাৎ কোন বাক্যটা অ্যাক্টিভ। টেন্স মানে কিন্তু আলটিমেটলি অ্যাক্টিভ এবং প্যাসিভ, হয় অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে। তা আপনি অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাকে ফোকাস করে শিখবেন। যেমন দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা আপনি অনুবাদ করেন।
তখন অনুবাদ করতে গিয়ে আপনি চিন্তা করেন যে বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে এবং কোন টেন্সে আছে। তা আমি মনে করি যে টেন্সের যে আপনার অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটার ধারণা ভালোভাবে রেখে আপনি যদি ছোট ছোট সেন্টেন্স অনুবাদ শুরু করেন, তাহলে আস্তে আস্তে সেটাকে আপনি একটা সময় গিয়ে মানে বড় অনুবাদ দাঁড় করতে পারবেন। তো সেন্টেন্স থেকে শুরু করবেন, সিম্পল সেন্টেন্স দিয়ে শুরু করবেন, এরপরে প্রয়োজনে আপনি কমপ্লেক্সে যাবেন, তারপরে আস্তে আস্তে একটু মানে বড় অনুবাদ দিয়ে যাবেন। এইভাবে একটু ধারাবাহিকভাবে একটা বেসমেন্ট দাঁড় করায় তারপরে আপনি পত্রিকায় যান, তখন আপনারা কিছু বুঝতে পারবেন, আদারওয়াইজ সমস্যা হয়ে যাবে। তো আসেন আমরা যেখানে ছিলাম যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ মূলত আমাদের অবজেক্ট এবং অবজেক্টের উপস্থিতি এবং অবজেক্টের অনুপস্থিতির ভিত্তি করে আমরা করি, কিন্তু এত সহজ বিষয়টা না, যত সহজ এখানে দেখা যাচ্ছে এত সহজ পরীক্ষায় আসবে না, বেশ ঝামেলা করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সামনে আলোচনা আগালে আমরা বুঝতে পারবো। দেখেন খেয়াল করেন, আমরা বলতেছি ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কিছু কথাবার্তা বলবো আমরা। দেখেন এক নাম্বার যে কথাটা বলা হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্বের পরে অনেক সময় আমরা এই জিনিসগুলোকে পাই, অ্যাডভার্ব পাই, অ্যাডজেক্টিভ ভাই, প্রিপোজিশনাল ফ্রেজ এগুলো থাকতে পারে, বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে। এই কথাটা অলরেডি বলে আসছি, তো এটা নতুন করে বলার কিছু নাই, এটা আপনারা বুঝবেন। যেমন দেখেন এখানে শি গ্রিউ কুইকলি, তার মানে আমরা এই যে কুইকলি একটা অ্যাডভার্ব। আপনি যদি কোনো অ্যাডভার্ব পান, কোনো অ্যাডজেক্টিভ পান, কোনো প্রিপোজিশনাল ফ্রেজ পান, বা আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ পান, তাহলে আপনি নিশ্চিত থাকেন এটা অবজেক্ট না। কারণ আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে বলে আসছিলাম যে ফ্রেজ এবং ক্লজে যে অবজেক্ট হওয়ার অধিকার আছে কেবলমাত্র নাউন এবং প্রোনাউনের। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা কোনো ফ্রেজ, সেটা যেই ফ্রেজই হোক, এরা বেসিক্যালি ওই অর্থে কখনো অবজেক্ট হয় না। হ্যাঁ, বিশেষ করে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুইটা ফ্রেজের ক্ষেত্রে ঝামেলা কিছু আছে, কিন্তু সেটা একটা ফ্রেজ ওইভাবে অবজেক্ট আকারে ব্যবহৃত হয় না কোনো। এতটুকু মনে রাখেন যে কোনো ভার্বের পরে আপনি অ্যাডভার্ব পাইছেন, যেমন যে গ্রিউ এর পরে আপনি কুইকলি অ্যাডভার্ব পাইছেন, আপনি এখানে অর্থমর্থ কিছু চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিত থাকেন এই গ্রিউ এখানে ইনট্রান্সিটিভ ভার্ব। একইভাবে দেখেন বলা হচ্ছে দ্য কার অ্যাপিয়ার্ড আউট অফ নো হোয়ার, তাহলে এখানে খেয়াল করেন অ্যাপিয়ার্ড আপনাকে বলতেছে যে অ্যাপিয়ার্ড এখানে কি ভার্ব, এটা কি ট্রান্সিটিভ ট্রান্সিটিভ। এখন আপনি দেখতেছেন অ্যাপিয়ার্ডের পরে কি আছে, আছে আউট অফ নো হোয়ার। আপনি এবার আপনার ফ্রেজের ক্লাসের নলেজ কাজে লাগান। আমরা ফ্রেজের ক্লাসে বলেছিলাম যে আমরা মানে ফ্রেজ পড়ে আসছিলাম, সেখানে আমরা বলেছিলাম এটা কি ফ্রেজ। আপনি যদি ফ্রেজের ক্লাস করে থাকেন এবং সেখানে যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি বুঝবেন এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আলটিমেটলি সেই অ্যাডভার্বই তো, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্বই, তার মানে আলটিমেটলি অ্যাপিয়ার্ড মানে অ্যাডভার্ব যখনই আসছে তার গন্ধে বা যে কোনো উপায়ে, যে কোনো মানে রূপ নিয়ে যেভাবে আসুক না কেন, অ্যাডভার্ব কখনোই অবজেক্ট হয় না। তার মানে আলটিমেটলি অ্যাপিয়ার ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ যেহেতু এটা অবজেক্ট না। এভাবে দেখেন বলতেছে মাই স্টোর ওপেন লাস্ট উইক, তাহলে ওপেন লাস্ট উইক, নিশ্চয়ই লাস্ট উইক একটা অ্যাডভার্ব, আমরা মোটামুটি সবাই জানি এটা, তার মানে ওপেন এখানে কোনো অবজেক্ট নিয়ে বসে নেই। এই যে এখানে বলছে যে কুইকলি, লাস্ট উইক এবং আউট অফ, এগুলো সবই হচ্ছে মানে কোনো না কোনোভাবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু অবজেক্ট না। দ্যাট মিনস আমাদের এই ভার্বগুলো গ্রিউ, অ্যাপিয়ার্ড এবং ওপেন্ড, এই ভার্বগুলো ইনট্রান্সিটিভ ভার্ব। 2 নম্বর কথা হচ্ছে যে কিছু কিছু ইনট্রান্সিটিভ ভার্ব বাক্যে অবজেক্ট নিয়ে ট্রান্সিটিভ হয়ে যেতে পারে। এই প্যাস এখান থেকে শুরু হইল। আপনি হয়তো ভাববেন ইনট্রান্সিটিভ ভার্ব, যেমন একটু আগে বলে আসছিলাম যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বা এই যে বললাম বার্ডস ফ্লাই, যেটা বলছিলাম বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, যে ফ্লাইকে বলছিলাম আমরা, এটাকে বলছিলাম ইনট্রান্সিটিভ ভার্ব, তাই না? একই ফ্লাই এই জায়গায় দেখেন ট্রান্সিটিভ হয়ে গেছে, বলছে বার্ডস ফ্লাই, দেখেন এটা না, দুঃখিত, এটা বয়েজ ফ্লাই কাইটস ইন দ্য স্কাই। এখন দেখেন এই দুইটা বাক্যর দিকে একটু খেয়াল করেন, এই প্যাচগুলো পরীক্ষায় লাগবে বা পরীক্ষা আসলে এই ধরনের স্ট্যান্ডার্ডে আসে। এখানে বলতেছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে বলতেছে বয়েজ ফ্লাই কাইটস ইন দ্য স্কাই। তা আপনি যদি বেসিক জায়গাটায় মোটামুটি স্ট্রং থাকেন, তাহলে আপনার সমস্যা হবে না। কেন দেখেন, প্রথম যে বাক্যটা ছিল বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এই জায়গায় আমরা অলরেডি ব্যাখ্যা দিয়ে আসছি যে ফ্লাইকে আমরা এখানে কি দিয়ে প্রশ্ন করে বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো অবজেক্ট এখানে পাবো না। আলটিমেটলি আমার এই ইন দ্য স্কাই বেসিক্যালি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ আমরা জানি যে কোথায় উড়ে মানে হোয়ার দিয়ে প্রশ্ন করলে এটা পাওয়া যায়, তার মানে আমরা অ্যাডভার্ব পড়ে আসছি। সুতরাং ইন দ্য স্কাই একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সুতরাং এই যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে ফ্লাইয়ের যে আর এটা মানে অবজেক্ট হওয়ার সুযোগ নাই, এই ইন দ্য স্কাইয়ের অবজেক্ট হওয়ার সুযোগ নেই, কারণ কোনো অ্যাডভার্ব অবজেক্ট হয় না। সুতরাং আমি নিঃসন্দেহেই বলতে পারি যে এখানে ফ্লাই হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু এই বাক্যে যে ফ্লাই আছে, এইবারের দিকে তাকান, বলতেছে বয়েজ ফ্লাই কাইটস ইন দ্য স্কাই। এবার আপনি ফ্লাইকে প্রশ্ন করেন তো যে ছেলেরা কি উড়ায়, ছেলেরা কি উড়াচ্ছে আকাশে, দেখবেন সুন্দর করে কাইটস বসানো আছে, যে ঘুড়ি উড়াচ্ছে। দ্যাট মিনস এবার আপনার কি কোশ্চেনের উত্তরে
আপনি অবজেক্ট পাচ্ছেন। তার মানে এখানে ফ্লাই হয়েছিল ট্রান্সিটিভ, কিন্তু এই ফ্লাই কিন্তু এই জায়গায় ইনট্রান্সিটিভ হয়ে, দুঃখিত, এটা হয়েছিল ইনট্রান্সিটিভ, এটা কিন্তু ট্রান্সিটিভ হয়ে গেছে। এই ফ্লাই ট্রান্সিটিভ হয়ে গেছে কেন? ওই তারপর অবজেক্ট আছে। তো মাথায় রাখতে হবে যে ইনট্রান্সিটিভ ভার্বগুলো অনেক সময় অবজেক্ট নিয়ে চূড়ান্তভাবে ট্রান্সিটিভ হয়ে যেতে পারে। আপনি যাকে ভাবতেছেন, যেমন আপনি ভাবতেছেন স্লিপ একটা ইনট্রান্সিটিভ ভার্ব, হ্যাঁ আপনি ভাবতেছেন, কারণ আপনি হয়তো ভাববেন যে স্লিপ এটা তো আসলে অবজেক্ট লাগে না, আই স্লিপ অ্যাট নাইট, এটাকে বলে আসছে। কিন্তু কেউ যদি বলে যে আই আই স্লিপড আ সাউন্ড স্লিপ, খেয়াল করেন, আই স্লিপড আ সাউন্ড স্লিপ। এখন যদি আপনাকে প্রশ্ন করি ভাই স্লিপ এখানে কি ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ, এবার দেখেন এই কোশ্চেনটা আমার উত্তরটা আপনারা জানতো, দেখি পারেন কিনা দেখি তো। আমরা কিন্তু বেসিক্যালি একটু আগে একটা এক্সাম্পল ছিল, যে যেমন এখানে বলছিলাম কোন একটা জায়গায় স্লিপ একটা ছিল, যেখানে আমরা স্লিপকে বলেছিলাম ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ, যে স্লিপ, এই যে ইন্ট্রান্সিটিভ ভার্ব, আই স্লিপ অ্যাট নাইট আর্লি, এখানে স্লিপ ছিল ইন্ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু আমি একটু আগে যে বাক্যটা দিলাম যে আই আই স্লিপড এ সাউন্ড স্লিপ, এইবার স্লিপ এখানে ট্রান্সিটিভ না ইন্ট্রান্সিটিভ? চিন্তা করেন তো। ট্রান্সিটিভ কেন? মানে অল্টারনেটিভ বলছে এই কারণে, এইখানে দেখেন এই যে আ সাউন্ড স্লিপ, এইটা পুরাটাই একটা অবজেক্ট। কারণ এখানে আপনি বলতেছেন আমি একটা ভালো ঘুম ঘুমাইছি, মানে সাউন্ড স্লিপ মানে কি ভালো ঘুম, ভালো একটা ঘুম আমি ঘুমাইছি। আর আপনি কি ঘুম ঘুমাইছেন? খুবই একটা ভালো একটা ঘুম ঘুমাইছে, মানে কি কোশ্চেন তো এটা সাম কাইন্ড অফ কিছু একটা আসতেছে। ঠিক আছে নুসরাত আমিন ভুইয়া, বুঝতে পারছেন? আপনাদের ক্লাস নিতে গেলে আসলে ভালো লাগে না, কারণ ক্লাসে খুবই কম রেসপন্স পাওয়া যায়। এখন মনে হয় 2-3 জন আছেন ক্লাসে। আর জীবন আনন্দ আসে, আপনি মনে হয় একটা কমেন্ট করছিলেন আজকে একটু আগে, আমি তো দিয়েছি আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো 1 ঘন্টাই হচ্ছে। আমি নিজেও চাই না 1 ঘন্টা বেশি ক্লাস নেওয়া, কিন্তু আসলে অনেক সময় দেখা যায় কি যে 9টার ক্লাস, এই টেকনিক্যাল সমস্যা বা নেট সমস্যা নানাবিধ কারণে 9টা 20-এ শুরু হয়। যেমন আজকেই 9টা 10-এ শুরু হয়েছে ক্লাস, তো এখন আমিও 10টা 10 পর্যন্ত যাবো। ওটা এরকম, মানে 1 ঘন্টা বলতে আমার এই জায়গাটা মেকআপ করতে হবে। বা কোনো কোনো দিন এরকম হয়েছে যে 1.5 ঘন্টা ক্লাস নিচ্ছে, এটা হয়েছে, কারণ কিছু কিছু ক্লাস থাকে খুব মানে এফোর্ট দিতে হয়, সেখানে হয়তো 1.5 ঘন্টা হয়, তো এরকম সীমিত, খুব বেশি হবে না। তো ওইটা মাথায় রাখেন না, আপনারা 1.5 ঘন্টা হোক 1 ঘন্টা হোক, দেখেন আমি যদি 1.5 ঘন্টা ক্লাস নিই, তো সেটা তো আপনাদের জন্য নিচ্ছি, তাই না? হয়তো বুঝি আমি যে আপনাদের মানে কনসেন্ট্রেশন ধরে রাখা কঠিন হয় অনলাইনে, বুঝি, বাট আলটিমেটলি থাকে কজন লাইভে, সেটাও তো প্রশ্নের জায়গা যে কজন থাকতেছে লাইভে। তারপর আপনি যেহেতু বলেছেন, আমি আপনাকে কমেন্ট তো দিয়েছি যে আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলোই 1 ঘন্টা করেই হচ্ছে, 2-4টা ক্লাস হয়তো এদিক ওদিক হয়েছে, 1.5 ঘন্টা হয়তো দিতে পারি। আবার কিছু ক্লাস মনে হয় 1টা না 2টা ক্লাস মনে হয় আমি নিতেই পারিনি, মানে সমস্যা ছিল, ওই জায়গা থেকে হয়তো সেগুলোকে রিকভার করার চেষ্টা করেছি এবং সামনেও করবো ইনশাল্লাহ, যদি এরকম হয় আর কি। অনেকে নতুন ক্লাসে, আজকে একজন কমেন্ট করেছে যে ক্লাস কি 9টায়? অলরেডি আমাদের প্রায় 12টা 13টা ক্লাস হয়ে গেল, তা আমাদের টাইমটা চেঞ্জ হয়নি, আমরা সেই প্রথম থেকেই সোমবার এবং বুধবার 9টা থেকে 10টার মধ্যেই ক্লাস নিচ্ছি। এর মধ্যে যদি কখনো কোনো দিন চেঞ্জ হয়, যেমন আমি গত মাসে ট্রেনিংয়ে ছিলাম, আপনাকে বলছি যে আমি একটা গবেষণার কাজে ছিলাম, সেই ট্রেনিং ছিল আমার, সেই জায়গায় আমার 1 দিন না 2 দিন আমার সমস্যা হয়েছিল ক্লাস নিতে। তো 2 নাম্বার বোঝা গেল। আসেন 3, এখানে বলা হচ্ছে কিছু কিছু ট্রান্সিটিভ ভার্ব তাদের পরে একটু অতিরিক্ত শব্দ ছাড়া অর্থপূর্ণ করতে পারে না, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই 3 নাম্বারটা দেখেন, বোঝার চেষ্টা করেন। বলছে কিছু কিছু ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব আছে, কারণ আমাদের এখানে যে আলোচনাগুলো আসছে সেগুলো সবই কি ইনট্রান্সিটিভ ভার্ব নিয়ে কিছু কথা। 1 গেল, 2 গেল, এবার 3-এ আসি আমরা। আচ্ছা এখন দেখেন, ইনট্রান্সিটিভ ভার্বে মাঝে মাঝে এমন ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দেন প্লিজ। মাঝে মাঝে এমন ঘটনা ঘটতে পারে যে আমরা যে বলছি যে ইনট্রান্সিটিভ ভার্ব কি করে, তারপরে অবজেক্টের দরকার হয় না, তাই না? এটা তো বলছি। কিন্তু এমন কিছু কিছু কেস আছে যেখানে ইনট্রান্সিটিভ ভার্বের পরে একটা কিছু প্রয়োজন হয়, একটা কিছু না দিলে সে আসলে তার অর্থটা পূর্ণ করতে পারে না। আপনি যদি বলেন যে, ধরেন আপনি এটা বলছেন যে বার্ডস ফ্লাই, এই পর্যন্ত বলছেন, ইন দ্য স্কাই বলেন নাই, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই, এখানে একটা পরিপূর্ণ অর্থ দাঁড়াচ্ছে যে পাখিরা উড়ে। আপনি যদি বলেন যে আই স্লিপ, আমি ঘুমাই, কোনো সমস্যা নাই, একটা পরিপূর্ণ অর্থ ধারণ করে। কিন্তু আপনি যদি এরকম বলেন যে, ধরেন যে বলছেন শি সিমস, এই পর্যন্ত বলে থেমে গেলেন। সিমস মানে কি? দেখে মনে হওয়া, তাই না? আপনি বললেন যে শি সিমস, তাকে দেখে মনে হয়। এখন আপনি দেখেন এই শি সিমস, আই স্লিপ, অথবা এই শি সিমস আর বার্ডস ফ্লাই, এই দুইটার এগুলোর মধ্যে অর্থগত পার্থক্য ধরতে পারতেছেন?
এখানে আপনি বলতেছেন বার্ডস ফ্লাই, মানে পাখিরা উড়ে, পরিপূর্ণ অর্থ। কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে ভাই আর কিছু বলতে চান কিনা। এখানে আপনাকে বলতেছেন আই স্লিপ, আমি ঘুমাই, তো ঠিক আছে আপনি ঘুমান, ভালো কথা। কিন্তু এখানে আপনি যদি বলেন যে শি সিমস, তাকে দেখে মনে হচ্ছে, এবার আপনাকে কেউ প্রশ্ন করবে ভাই কী মনে হচ্ছে দেখে, এই কোশ্চেনটা জাগার সম্ভাবনা আছে। বা সহজ কথা হচ্ছে এই জায়গায় শি সিমস দিয়ে একটা পরিপূর্ণ স্টেটমেন্ট দাঁড় করানো যাচ্ছে না, এই কারণে আপনাকে বলতে হচ্ছে টায়ার্ড, বলতে হচ্ছে অন্য কিছু। তার মানে এই যে আপনার এই যে সিমস, এটা একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব ছিল, কিন্তু এই ইন্ট্রান্সিটিভ ভার্ব এককভাবে, আমি যদি এখানে বাক্য শেষ করতাম, সে এককভাবে একটা পরিপূর্ণ অর্থ দিতে পারছে না। তারপরে টায়ার্ড না নিলে সিমস পরিপূর্ণ অর্থ দিতে পারছে না। বা শুধু টায়ার্ড না, আপনি অন্য কিছু নেন, শি সিমস ওকে, শি সিমস পারফেক্ট, শি সিমস কী বলা যায় বিউটিফুল, যাই খুশি বলেন, কিছু একটা বলেন আপনি এখানে। কিন্তু এখানে যেটা বললেন সেটা কিন্তু অবজেক্ট নয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, অ্যাডজেক্টিভ। অবজেক্ট হলে তো সেটা এই সিমস তো তখন ট্রানজিটিভ হয়ে যেত, সেটা তো আমরা জানি। বাট এটা যাই নেন, সাধারণত এগুলো অ্যাডজেক্টিভই হয়, তো বেসিক্যালি এগুলো অবজেক্ট না, অবজেক্ট না। তার মানে এই যে টায়ার্ড অবজেক্ট না, এটা অ্যাডজেক্টিভ, বোঝা যাচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ শি এর গুণগান বোঝাচ্ছে, অবজেক্টিভ বোঝা যাচ্ছে, ভালো মন্দ বোঝাচ্ছে। তার মানে এইরকম জায়গায় আমরা এই সিমস ভার্বটাকে প্রাথমিকভাবে এটাকে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব তো বলেছি, এবার আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করব, এই ধরনের ভার্বকে আমরা কপিউলেটিভ ভার্ব বলবো। এই যে কপিউলেটিভ ভার্ব, তার মানে আপনাকে যদি প্রশ্ন করে এই বাক্যে যে শি সিমস টায়ার্ড, পুরোটা বাক্য দিয়ে বললো যে শি সিমস টায়ার্ড, পুরো বাক্যটা দিয়ে বললো যে সিমস কি ভার্ব। এখন আপনাকে এই নাম্বার অপশন দিছে, এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। বি নাম্বার অপশন দিছে ইনট্রান্সিটিভ ভার্ব। সি নাম্বার অপশন দিছে মনে করেন পার্টিসিপল। ডি নাম্বার অপশন দিছে মনে করেন কপিউলেটিভ ভার্ব। তখন বুঝতে পারতেছেন আনসারটা কি হবে? বুঝা যাচ্ছে কি আনসারটা কি হবে? যদি বোথ অপশন থাকে সেটা কথা ভিন্ন, সেক্ষেত্রে আমরা আমাদের কিছু করার নাই, কারণ এটা মানে সিমিলটেনিয়াসলি এটা একটা মানে ইন্ট্রান্সিটিভ ভার্ব, আবার এটা একটা কপিউলেটিভ ভার্ব, কারণ কপিউলেটিভ ভার্বটা আসেই হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব থেকে, সেক্ষেত্রে আমাদের বোথ থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গাতে আমাদের বোথ অপশন নাও দিতে পারে, কারণ আপনার কাছ থেকে আপনি কপিউলেটিভ ভার্ব চিনেন কিনা এটাও পরীক্ষক যাচাই করতে পারে। যদিও কপিউলেটিভ ভার্বটা পিএসসি সিলেবাসে নাই, কিন্তু পিএসসি সিলেবাসে ট্রানজিটিভ ইন্ট্রান্সিটিভ আছে। তো যেহেতু ট্রানজিটিভ ইন্ট্রান্সিটিভ আছে, সুতরাং এই ইন্ট্রান্সিটিভের একটা ধরন হচ্ছে কপিউলেটিভ, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তা আমরা একটু মনে রাখবো যে এই ধরনের ভার্বগুলোকে, যেই ইন্ট্রান্সিটিভ ভার্বগুলো তাদের পরে কিছু একটা না পেলে সে আসলে তার অর্থটা দাঁড় করাতে পারছে না, বা অর্থটা হয়তো ওইরকমভাবে প্রকাশ করতে পারছে না, সেই ধরনের ইনট্রান্সিটিভ ভার্বগুলোকে আমরা বলবো কপিউলেটিভ ভার্ব। এগুলো অনেকটাই লিঙ্কিং ভার্বের মতো কাজ করে। যেমন আপনি যদি বলেন যে এখানে সিমস কি লিঙ্কিং ভার্ব কিনা, এটা ওয়ান কাইন্ড অফ লিঙ্কিং ভার্ব, কিন্তু আমরা লিঙ্কিং ভার্বের ক্যাটাগরিতে এখন এটাকে ফেলবো না, বিকজ আমরা যত আলোচনা এখন করতেছি সবই ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভের মধ্যে আছে। লিঙ্কিং এক ধরনের ভার্ব, সেটা আমরা সামনে আসবে আলোচনা করব, বাট তখন আবার পেজটা বুঝাবো যে এটাকে আমি লিঙ্কিং ভার্ব বলতে পারি কিনা। বলতে পারবেন, যদি অপশনে থাকে বলতে পারবেন, বাট এই পর্যন্ত ক্লিয়ার থাকুক যে এক ধরনের ইন্ট্রান্সিটিভ ভার্ব কখনো কখনো এরকম কপিউলেটিভ ভার্ব হয়ে যায়। কি শর্তে হয়? এইরকম শর্তে যে সে যদি এই পর্যন্ত রাখেন, এটা না নেন, তাহলে আলটিমেটলি সে তার অর্থ পূর্ণ করতে পারে না। এই ঘটনাটা ঠিক রিভার্স হয় কখনো কখনো ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রেও। দেখেন আমরা কি বলেছি যে ট্রান্সিটিভ ভার্ব তারপরে কি নেয়? অবজেক্ট নেয়। ওকে, ঠিক আছে, মানে একটা ট্রান্সিটিভ ভার্ব তারপরে একটা অবজেক্ট নিয়ে সে তার অর্থটা পূর্ণ করে বা পরিপূর্ণ অর্থ প্রদান করে। কিন্তু এমনও ঘটনা ঘটতে পারে যে একটা ট্রান্সিটিভ ভার্ব তারপরে একটা অবজেক্ট নিয়েও সে তার অর্থ পূর্ণ করতে পারছে না, তার আরও কিছু লাগতেছে বা তার আরও কিছু প্রয়োজন হচ্ছে, এমন হতে পারে। ব্যাপারটা এরকম যে ওই যে ইনট্রান্সিটিভ ভার্বের যেমন কিছু প্রয়োজন আছে, তাহলে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্টের বাইরেও তার আরও অনেক ক্ষুধা থাকতে পারে। মানে আপনি হয়তো অবজেক্ট দিয়েও, ট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্ট দিয়েও আপনি হয়তো বাক্যের অর্থ পরিপূর্ণ করতে পারবেন না, এমন ঘটনা ঘটতে পারে। মানে আপনার আরও কিছু চাই। কেমন দেখেন, আপনি বলতেছেন এখানে হি কল্ড মি আ ফুল। আপনি যদি এই বাক্য থেকে আ ফুলটাকে একটু হাইড করেন, আপনি যদি এই হি কল্ড মি পর্যন্ত রাখেন, তাইলে বাক্যটা কি অর্থ দিচ্ছে? হি কল্ড মি, এটুকু অর্থ কি? এটুকু অর্থ দাঁড়াচ্ছে সে আমাকে বলেছিল। হ্যাঁ, বলেছিল। তো এখন আপনি অবজেক্ট আছে, মি কিন্তু অবজেক্ট। তা আমি আপনাকে প্রশ্ন করবো না যে ভাই আপনাকে কি বলছে সে?
করতেই পারি, তাই না? তার মানে দেখেন এইখানে এই কল্ড একটা ট্রান্সিটিভ ভার্ব, এখানে তারপরে মি একটা অবজেক্ট, কিন্তু তারপরেও এই ফুল ছাড়া এখানে কল্ড মি নিয়েও, মানে একটা অবজেক্ট নিয়েও সে তার অর্থ পূর্ণ করতে পারছে না, বা আরও আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। অর্থ পূর্ণ করা মানে হচ্ছে ডিমান্ড থেকে যাচ্ছে, শ্রোতার আরও আগ্রহ থেকে যাচ্ছে, সে কি বলতে যাচ্ছে আপনাকে প্রশ্ন করেই বুঝবে। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের এই যে ট্রান্সিটিভ ভার্বগুলো, এই ট্রান্সিটিভ ভার্বগুলো তখন নাম ধারণ করবে ফ্যাক্টেটিভ ভার্ব। এটা একটা ভালো আরেকটা এক্সাম্পল আছে, যেমন দেখেন, মানে সহজ সহজ এক্সাম্পল আমি বলি যে দে দে যেটা পরীক্ষা বেশি আসে আর কি, দে ইলেক্টেড হার চেয়ারম্যান। এই বাক্যটা দেখেন, দে ইলেক্টেড হার চেয়ারম্যান। আমি আপনাকে প্রশ্ন করলাম, ভাই এখানে ইলেক্টেড কি ভার্ব? আপনি তো হার অবজেক্ট দেখেই বলে ফেলবেন যে হ্যাঁ এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। ওকে, ঠিক আছে। আমি যদি আরও ডিপে যাই, তো ভাই ট্রান্সিটিভ ভার্ব ইলেক্টেড, তো আর কি হইতে পারে ইলেক্টেড? তখন আপনি চেয়ারম্যানের দিকে তাকান, যে চেয়ারম্যান যদি আপনি এখানে না দেন, চেয়ারম্যানকে যদি না রাখেন, আপনি যদি এই পর্যন্ত অর্থটা রাখেন যে দে ইলেক্টেড হার, এর অর্থ কি দাঁড়ালো? তারা তাকে নির্বাচিত করেছিল। এখন যে শ্রোতা যে শুনবে সে তো আপনাকে প্রশ্ন করতেই পারে যে ভাই তাকে কি নির্বাচিত করেছিল সে, মানে নির্বাচিত করা মানে কি, সে কোন একটা পদে তাকে নির্বাচিত করছে, তার মানে কোন পদে বা কি হিসেবে তিনি নির্বাচিত করছে, এরকম একটা কোশ্চেন দাঁড়া যাবে। মানে আলটিমেটলি চেয়ারম্যানকে যদি আপনি দেন, তাহলে ইলেক্টেড একেবারে পরিপূর্ণভাবে তার অর্থটা দিতে পারতেছে, যে তারা তাকে চেয়ারম্যান হিসেবে ইলেক্টেড করেছিল। তখন আমরা এটাকে বলতেছি একটা ফ্যাক্টেটিভ ভার্ব, মানে এই ট্রানজিটিভ ভার্বগুলো ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে আমরা এখন যদি সহজে চিন্তা করি যে আমরা এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ থেকে আরও দুই ধরনের ভার্ব শিখলাম, একটা হচ্ছে কপিউলেটিভ ভার্ব, একটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে কপিউলেটিভ ভার্ব ইজ রিলেটেড টু ইনট্রানজিটিভ ভার্ব, মনে করে দেখেন, আর ফ্যাক্টেটিভ ভার্ব ইজ রিলেটেড টু ট্রানজিটিভ ভার্ব। এই রিলেটেড টু বলতে কি বুঝাইছি এতক্ষণ সেটাই বললাম, যে ট্রানজিটিভ ভার্ব যদি অবজেক্ট নিয়েও অর্থ প্রকাশ করতে না পারে তাহলে সেটা হয়ে যায় ফ্যাক্টেটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব তো অবজেক্ট নিবে না, কিন্তু কিছু একটা তার চাই, আদারওয়াইজ অর্থ দিতে পারছে না, এরকম জায়গায় সেটা হচ্ছে কপিউলেটিভ ভার্ব। তো এই দুটো কথা একটু মনে রাখেন, আশা করি কাজে দিবেন। এটা কি ক্লিয়ার কিনা, বুঝলেন কিনা বলেন তো? আচ্ছা, আমরা এই জায়গাটাও দেখি একটু, যে ট্রানজিটিভ ভার্ব মাঝে মাঝে ইনট্রানজিটিভ হয়ে যেতে পারে। আমরা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে আসছিলাম যে ইনট্রানজিটিভ ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বানায় দেখাইছিলাম, যেমন যে ফ্লাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, সেখানে ফ্লাই ছিল একটা ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু আমরা একটা জায়গায় বলেছিলাম যে বয়েজ ফ্লাই কাইটস ইন দ্য স্কাই, সেটাকে আমরা বানাইছিলাম ট্রানজিটিভ ভার্ব। তার মানে আমরা ইনট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ বানাইছি। কিন্তু এমনও তো হতে পারে যে ট্রানজিটিভ ভার্বও তো ইনট্রানজিটিভ হয়ে যেতে পারে, কারণ আপনি যে ভার্বটাকে ট্রানজিটিভ হিসেবে চিনেন সেটা তো ইনট্রানজিটিভ হয়ে যেতে পারে, পারে না? যেমন দেখেন, প্রথমত অর্থ বুঝতে হবে, এটার বিকল্প নাই। ফায়ার বার্নস দ্য হাউস। আমি যদি নর্মালি আপনাকে বলি যে ভাই বার্ন, এই ভার্বটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, যদি এরকম বলি, তো ন্যাচারালি এই মানে যখন বলা হয় যে ধর আমি যদি বলি এরকম যে ধরেন আমি এই পর্যন্ত বললাম ফায়ার বার্নস, আমি এখানে দ্য হাউস দিলাম না, না দিয়ে আমি এটুকু বললাম যে ফায়ার বার্নস, তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ আমার বলা যেতেই পারে যে আগুন পুড়ায় দেয়। মানে বার্ন ভার্বটা বেসিক্যালি এইটা দেখেন, এই এক্সাম্পলটা দেখলে বুঝবেন, ফায়ার বার্নস আ লট, এখানে নিশ্চয়ই আ লট কোনো অবজেক্ট না, তার মানে আলটিমেটলি এখানে বার্নসটা একটা ইন্টারজেটিভ ভার্ব। কিন্তু এই বার্নসের পরে আবার একটা অবজেক্ট এখানে বসতেছে, তার ফায়ার কি করতেছে, বাড়িটাকে পুরাই দিচ্ছে বা পুরাই দেয়, তার মানে আলটিমেটলি তখন এটা হয়ে গেল ট্রানজিটিভ। তার মানে এই যে ট্রানজিটিভ ভার্বটা ফায়ার বার্নস, এই ট্রানজিটিভ ভার্ব, তারপর দেখেন হাউস একটা অবজেক্ট, তার মানে ট্রানজিটিভ, বুঝে যাচ্ছে যে কি পুরায় দেয়, আগুন কি পুরায় দেয়, উত্তর আসবে হাউস। ওকে, ট্রানজিটিভ, কি উত্তর পাওয়া গেছে, অবজেক্ট আছে। কিন্তু এটা দেখেন ফায়ার বার্নস আ লট, এখানে আপনি কি প্রশ্ন করবেন যে আগুন পুরায় দেয়, কি দিয়ে প্রশ্ন করেন, আগুন কি পুরায় দেয়, উত্তর আছে, এই লট কি অবজেক্ট আসবে, আসবে না। তার মানে একই ভার্ব, এই ট্রানজিটিভ ভার্বটা এই জায়গায় ইন্টারজেটিভ হয়ে গেছে, তার মানে খেয়াল করতে হবে। বি নাম্বার দেখেন বলছে কোয়াসিপেসিভের যে ভার্বগুলো, কোয়াসিপেসিভ কি আপনারা জানেন কিন্তু নাম হয়তো চিনেন না। কোয়াসিপেসিভের ভার্বগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব হয়। যেমন এই যে আমি যদি বলি ভাই যে এরকম যদি বলি যে শি শি সেলস রাইস, খেয়াল করেন এই বাক্যটা দিয়ে যদি আমি বলতাম যে ভাই বলেন তো এই জায়গায় এই সেলটা কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব, আমি নিশ্চিত আপনারা সবাই সঠিক উত্তর দিতেন যে এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ এখানে রাইস একটা অবজেক্ট, আমরা বলতেই পারি যে সে কি বিক্রি করে,
চাল বিক্রি করে, তার মানে কি কোশ্চেনের উত্তরে আমি এই চালকে পাচ্ছি, তার মানে একটা অবজেক্ট আছে, তার মানে সেলস হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব। ওকে, কিন্তু ভাই বলেন তো এই বাক্যটা দেখেন, রাইস সেলস চিপ, এই বাক্যটা দেখেন। এখন আমি যদি বলি ভাই সেলস এখানে কি ভার্ব, ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ? এখন আপনি দেখেন তো কি দিয়ে প্রশ্ন করে উত্তর পান কিনা। এটা আলটিমেটলি রাইস এখানে বাক্যের অর্থ কী? অর্থ হচ্ছে যে চালটা ভালো বিক্রি হয়, চাল ভালো বিক্রি হয়, তার মানে এখানে আলটিমেটলি আপনি কী দিয়ে প্রশ্ন করলে রাইস চলে আসবে। আপনি যদি বলেন যে কী বিক্রি হয়, উত্তর আসবে রাইস। তা রাইস তো সাবজেক্টের ঘরে আছে, এটা তো অবজেক্টের ঘরে নাই, বা অবজেক্টিভ পার্ট হিসেবে বসে নাই। সুতরাং আপনার তো সাবজেক্ট পাইলে হবে না, আপনার পাইতে হবে অবজেক্ট, মানে ভার্বের পরের পার্টটা আপনার পরে এই জায়গায় অবজেক্ট থাকতে হবে, যেমন যে রাইস অবজেক্ট ছিল। তো এই জায়গায় দেখেন আলটিমেটলি এটা আপনি আর এটাকে এই সেলকে আপনি বলতে পারছেন না, কিন্তু সেল কিন্তু বেসিক্যালি এটা ট্রান্সিটিভ ভার্ব। সেল কিন্তু বেসিক্যালি এটা ট্রান্সিটিভ ভার্ব, যে বলছি ট্রান্সিটিভ ভার্ব ইন্টারজিটিভ হয়ে যাচ্ছে, মানে সেল ভার্বটা ন্যাচারালি তার টেন্ডেন্সি হচ্ছে সে ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এবং তারপর অবজেক্ট থাকবে। কিন্তু কোয়াসিভেসিভের যে ভার্বগুলো আছে, কোয়াসিভেসিভ মানে এই ধরনের বাক্যগুলো যেগুলো আপনারা পড়ে আসছেন, হানি টেস্ট সুইট, রাইস সেলস চিপ, পেন রাইটস ওয়েল, মনে আছে এই ধরনের বাক্যগুলো পড়ে আসছেন আপনারা? ধরে বলে প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ রূপান্তর করার সময় করে আসছেন যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, বা যেগুলো পড়ে আসছেন রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, এরকম প্যাসিভ বয়েজে। তো মানে এগুলো অ্যাক্টিভ বয়েজে রাইস সেলস চিপ অথবা হানি টেস্ট সুইট, এই যে টেস্ট ভার্বটা বা এই সেল ভার্বটা, এগুলো কিন্তু আলটিমেটলি বেসিক্যালি প্রাথমিকভাবে এগুলো আমরা ওই নর্মাল বাক্যে, এই ধরনের বাক্যে আমরা এগুলোকে ট্রান্সিটিভ বলি। কিন্তু আমরা যখন এরকম বাক্যে দেখবো যে কোয়াসিভ প্যাসিভ বাক্যগুলো আছে, তখন আমাদের বুঝতে হবে, বা আপনি একটু ভুলে যান যে কোয়াসিভ, আপনি দেখেন এই জায়গায় আপনি ওই কী কোশ্চেনের উত্তর দিয়ে টেস্ট করেন, তাইলে তো হয়ে গেল। আপনার এখানে আর অন্য কিছু জানার দরকার নাই যে আপনার অবজেক্ট এখানে আছে কি না আছে, এটা আপনি কী দিয়ে প্রশ্নগুলি বুঝতে পারবেন। সুতরাং এটা একটা ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে একই সেল এই জায়গায় আমরা দেখালাম ট্রান্সিটিভ আকারে, এখানে দেখাচ্ছি আমরা ইনট্রান্সিটিভ আকারে। ব্যাপারটা ক্লিয়ার কিনা? এরকম এই ধরনের একটু স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্নই হয়, পরীক্ষা একদম ছেড়ে দিবে না, ঠিক আছে? হানি ইজ সুইট হোয়েন ইজ, তো প্যাসিভ ভয়েসে রূপান্তর করলেন, ওটা বললাম আর কি, যে এই জায়গায় যদি আমি বলি যে এটা অ্যাক্টিভ ভয়েস কি, হানি টেস্ট সুইট, এই তো এটা হচ্ছে আমার মানে অ্যাক্টিভ ভয়েস। এই জায়গায় আমি আপনাকে প্রশ্ন করলাম যে এই টেস্ট কি ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব নাকি ইনট্রান্সিটিভ ভার্ব? তখন আপনি কি বলবেন? এখানে আপনি প্রশ্ন করতে পারবেন কি দিয়ে প্রশ্ন করতে দেখেন উত্তর আসে কিনা সুইট। আপনি বলেন কি মানে সুমিষ্ট, উত্তর আসবে হানি। তা হানি তো সাবজেক্ট, অবজেক্ট না। আলটিমেটলি এগুলো তখন ওই যে এরকম কাজ করবে, যে সেলের মতো কাজ করবে, অর্থাৎ ইন্ট্রান্সিটিভে কাজ করবে। ঠিক আছে, বুঝা গেল? বাট আপনি যদি বলেন যে শি টেস্টস, ধরেন চকলেট, এখন আপনি বলেন তো টেস্ট কী ভার্ব, সে চকলেট টেস্ট করেছে, তার মানে আপনি কি বলবেন? বা পাশে দিয়ে দিচ্ছি শি টেস্টেড চকলেট, আপনি কি বলবেন? চকলেট এখানে টেস্টেড, কি টেস্ট করেছে? চকলেট, তার মানে আলটিমেটলি এখানে ট্রান্সিটিভ হয়ে গেছে। দিস ইজ মানে কি বলা যায়, রিলেশন বললাম দুটার মধ্যে। এগুলো সহজ জিনিস, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, কিছু ক্ষেত্রে ইনট্রান্সিটিভ ভার্বগুলো ট্রান্সিটিভ হয়, একটা কেস দেখে আসছি, বাট এটা স্পেসিফিক করে দিয়েছি যে দেখেন এখানে আমাদের বেশ কিছু জায়গা আছে যেগুলো আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন। বেসিক কথা ওইটাই, যে ওই অবজেক্ট থাকা না থাকা। দেখেন প্রিপোজিশন যুক্ত কিছু গ্রুপ ভার্ব আছে আমরা জানি, যেমন এগুলোর পরে অবজেক্ট থাকে, ওই গ্রুপ ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব হয়ে থাকে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিয়ে এখানে আছে, যেমন হি লাফড অ্যাট মি। এখন আমি যদি প্রশ্ন করি ভাই এখানে লাফ কি ভার্ব, ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ? তো এখানে যে ঘটনা ঘটছে, এখানে লাফ আসলে একক ভার্ব না, লাফ অ্যাট মিলে একটা ভার্ব। অনেকে হয়তো ওই লাফের পরে অ্যাটের দিকে চোখ যাবে, অনেকের ওই মি পর্যন্ত চোখ আর যাবে না, ভাববে অ্যাট এটা প্রিপোজিশন, এটা তো অবজেক্ট না, এরকম ভাববে। কিন্তু আলটিমেটলি মনে রাখেন যে প্রিপোজিশনাল যে ভার্বগুলো বা গ্রুপ ভার্ব যেগুলো আমরা ফ্রেজাল ভার্ব বলি, সেই ভার্বগুলো কিন্তু এরকম মাঝে মাঝে মানে আপনি যদি এই পুরোটাকে একসাথে না নেন, তাহলে কিন্তু অর্থ এখানে দাঁড়াচ্ছে না। আপনি কী বলবেন? সে লাফড অ্যাট মি মানে কি? সে আমাকে উপহাস করেছিল। আপনি বলেন কাকে উপহাস করেছিল? আমাকে। তার মানে কাকে দিয়ে কোশ্চেনের উত্তর আছে। তো এইরকম যে ফ্রেজাল ভার্বগুলো বা গ্রুপ ভার্বগুলো যেগুলো প্রিপোজিশন যুক্ত থাকে, সেগুলোকে কিন্তু আমরা প্রাথমিকভাবে, সেগুলোকে যদি অবজেক্ট থাকে আর কি, সেগুলোকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু ব্যাপারটা খেয়াল করেন, যদি আমি এখানে মি না দিতাম, এখানে শেষ করে দিতাম, তখন কিন্তু এই লাফটার ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, এরকম বলা হলো যে টাইটানিক ওয়েন্ট ডাউন। আপনাকে প্রশ্ন করা হয়েছে ভাই এখানে এই ওয়েন্ট এখানে কি ভার্ব? আপনি এখন দেখেন এই যে ডাউন, এটা একটা মানে এই ওয়েন ডাউন আলটিমেটলি আপনাকে তো আন্ডারলাইন করছে ওয়েন্টের নিচে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওয়েন ডাউন মানে আলটিমেটলি গো ডাউন, তাই না? গো ডাউন, তার মানে আলটিমেটলি এটা একটা প্রিপোজিশনাল বা একটা আপনার গ্রুপ ভার্ব।
তো এখন আপনি চিন্তা করেন যে এই টাইটানিক তো সাবজেক্ট, আপনি এখানে ওয়েন ডাউনকে প্রশ্ন করেন যে কি ডুবে গেল, উত্তর তো আসবে সাবজেক্ট, টাইটানিক ডুবে গেলে সাবজেক্ট উত্তর চলে আসছে। আপনার এখানে তো উত্তর আসলো না, অবজেক্ট আকারে তো উত্তর আসলো না, তার মানে এটা একটা ইনট্রান্সিটিভ ভার্ব। কথা বোঝা গেল কি এরকম। কিন্তু এটাও যদি আবার আপনি অন্যভাবে নিয়ে এখানে অবজেক্ট আকারে দিতেন, হ্যাঁ, তখন আবার যদি এখানে অবজেক্ট পাওয়া যেত আর কি, এই বাক্য হয়তো হচ্ছে না এরকম, বাট এরকম যদি হইতো যে কোনো একটা সাবজেক্ট দিয়ে আপনি এখানে অবজেক্ট আকারে তৈরি করতে পারতেছেন, এরকম হতে পারে, বাক্য বিভিন্ন প্যাটার্ন থাকতে পারে, যেমন এখানে ছিল যে লাফড অ্যাট দিয়ে, হ্যাঁ, লাফড অ্যাট মি, বাট যদি শুধু এখানে শেষ করে দিতাম তাহলে এটা ইন্ট্রান্সিটিভ হইতো, মি পর্যন্ত টানা মানে হচ্ছে এটা একটা ট্রান্সিটিভ হয়ে গেছে। তো এইরকম ঘটনা ঘটতে পারে যে প্রিপোজিশনাল বা গ্রুপ ভার্বগুলো আপনাকে ঝামেলায় ফেলতে পারে, এটা মাথায় রেখে না কি, অবজেক্টটা খেয়াল করে বের করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে তেমন কথা নাই, আশা করি বুঝবেন, সামনে আমরা সামনে আগাই। আচ্ছা, এখানে আমরা এই যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আলোচনা শেষ করলাম। আমরা এখানে এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভের এগুলো তো বেসিক্যালি প্রিন্সিপাল ভার্ব থেকে আসছে। এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভের বাইরেও আরও কিছু ভার্ব প্রিন্সিপাল ভার্ব থেকে আমরা বের করে আনতে পারি, যেগুলো পিএসসি সিলেবাসে নাই, তারপরে মনে রাখেন। যেমন এক নম্বর হচ্ছে কগনেট ভার্ব বা কগনেটিভ ভার্ব, অনেকে বলে কগনেটিভ, অনেকে বলে কগনেট। এটা কি? এই যে দেখেন, আই স্লিপড আর সাউন্ড স্লিপ, আমি এটাকে বলে আসছিলাম এই ধরনের ভার্ব। এটা কিন্তু একটা, এটা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু স্লিপ কিন্তু একটা আপনার ট্রানজিটিভ ভার্ব, কারণ ওই যে এ সাউন্ড স্লিপ অবজেক্ট আছে, কিন্তু এটাকে, এই স্লিপকে আমরা কগনেট ভার্ব বলতে পারি। কেন? খেয়াল করেন, আমরা বাংলাতে বাংলা ব্যাকরণে একটা জিনিস পড়ে আসছিলাম যে সমধাতুজ, সমধাতুজ ক্রিয়া বা কর্ম, এরকম একটা কিছু পড়ে আসছিলাম। বেসিক্যালি সমধাতুজ কর্মই পড়ে আসছি বাংলা ব্যাকরণে আমাদের। আচ্ছা, সমধাতুজ কর্ম এটা কি ছিল? মানে ক্রিয়া আর কর্ম, মানে কর্ম বলতে আমরা যেটাকে বলি অবজেক্ট, আর ক্রিয়া বলতে বুঝি ভার্ব। তাহলে ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে গঠিত হয়, ক্রিয়া এবং কর্ম যদি সেম ধাতু থেকে আসে, তখন আমরা ওই কর্মটাকে বলি সমধাতুজ কর্ম বা ক্রিয়া। যেমন আমরা বাংলা ব্যাকরণে পড়ে আসছি যে যে খুব দৌড়ানো দৌড়াইছে, খুব ঘুম ঘুমাইছে, বলি না? তাহলে যে ঘুম, এটা কিন্তু কর্ম, অবজেক্ট, আর ঘুমাইছে এটা কিন্তু ক্রিয়া, মানে ভার্ব। কিন্তু এই যে দুইটা, ঘুম এবং ঘুমাইছে, দুটোই কিন্তু ঘুম ধাতু থেকে আসছে, তাই না? ঘটনা এরকম না? সে খুব খাওয়া খাইছে, তাইলে খাওয়া হচ্ছে আমার অবজেক্ট, আর খাইছে হচ্ছে আমার ক্রিয়া। কারণ মনে রাখেন, বাংলা বাক্যে কিন্তু ক্রিয়া শেষে থাকে, একদম লাস্টে থাকে ম্যাক্সিমাম বাক্যে আর কি, দু একটা ব্যতিক্রম ছাড়া। তাহলে দেখেন, কিন্তু এই দুইটাই কিন্তু একটা সেম ধাতু কোথেকে আসছে? খায়, এরকম ধাতু থেকে আসছে, বা খাও। মানে এই দেখেন, ক্রিয়া এবং কর্ম সেম ধাতু থেকে আসে, এটাকে আমরা বলতেছিলাম বাংলা ব্যাকরণে সমধাতুজ ক্রিয়া বা কর্ম। সেম ঘটনা ইংরেজিতেও ঘটতে পারে। এই যে কগনেট, মানে কগনেটের বাংলা অর্থই হচ্ছে সমধাতুজ কর্ম বা ক্রিয়া। এখন দেখেন যে স্লিপ, এটা কোথেকে আসছে? স্লিপ থেকে আসছে। আবার দেখেন, আর সাউন্ড স্লিপ, এই যে অবজেক্টটা, এটাও কিন্তু একটা স্লিপ থেকেই আসা। আপনি হয়তো স্লিপটাকে এখানে বিশেষণ, মানে বিশেষিত করে আপনি এটাকে সাউন্ড দিয়ে বিশেষিত করে বানাইছেন একটা অবজেক্ট, কিন্তু হোয়াট এভার, এটা তো স্লিপ থেকেই আসছে। তার মানে এখানে ভার্ব মানে ক্রিয়া এবং কর্ম মানে অবজেক্ট, দুইটাই স্লিপ ধাতু থেকে আসে। এই কারণে এই স্লিপ ভার্বটাকে বলা হচ্ছে কগনেট ভার্ব বা কগনেট ভার্ব। এটা কিন্তু আবার ট্রান্সিটিভ ভার্ব। সুতরাং এখন যদি পেস লাগায় দেয়, আপনাকে যদি বলে যে এটা কি ভার্ব, এ নাম্বার দিল ট্রান্সিটিভ ভার্ব, বি নাম্বার দিল কগনেট ভার্ব, অপশন দুইটা আর দিলাম না ফর এক্সাম্পল, এখন কি না আনসার নেবেন? বাই ট্রান্সিটিভ ভার্ব ইনিশিয়ালি ট্রান্সিটিভ ভার্ব, অ্যাট ফার্স্ট সেন্সে আপনি বলতে পারেন ট্রান্সিটিভ, কিন্তু যখন এরকম প্রশ্ন হবে তখন আপনাকে ওই ডিপে যেতে হবে, আপনাকে বলতে হবে কগনেট ভার্ব। যদি না সি নাম্বারে বলে দেয় যে এ প্লাস বি, তখন আপনি বুঝতেছেন যে এটা অবজেক্ট আছে, এ সাউন্ডস তো অবজেক্ট, সুতরাং তখন আপনি বলতে পারেন এ প্লাস বি উত্তর। কিন্তু যদি এরকম অপশন না থাকে এ প্লাস বি, তাহলে কিন্তু আপনাকে কগনেট ভার্বে নিতে হবে। সুতরাং যদিও এগুলো আমাদের পিএসসি সিলেবাসে নাই, বাট ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভের প্রকারভেদ থেকে চলে আসতে পারে। 2 নম্বর পজিটিভ ভার্ব, এটা নিয়ে আমি আজকে কথা কম বলবো, কারণ পজিটিভ ভার্ব আমাদের যে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস আছে সেখানে আমাদের এটার উপর বিস্তৃত আলোচনা আছে। শুধু এতটুকু বুঝে রাখেন, আমরা বাংলা ব্যাকরণে যেটাকে বলেছিলাম প্রযোজক ক্রিয়া, মনে করে দেখেন, প্রযোজক ক্রিয়া বলছিলাম না, করছিলাম না আমরা? যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে,
রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, এই যে কথাগুলো মানে আপনার কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া বা কাউকে কিছু করতে দেওয়া এরকম, বা কাউকে কিছু করতে দেখা, মানে এক কথায় কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া, এই কথাগুলো মনে রাখেন। বাংলাতে তাইলেই হবে করিয়ে নেওয়া, মানে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া। এক, কাউকে কোনো কাজ করতে দেখা, করতে শুধু দেখা না, দেখা অবজার্ভ করা এগুলো, বা কাউকে কোনো কিছু করতে দেওয়া, করতে দেওয়া, এই তিনটা সেন্স মনে রাখেন। কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া, কাউকে কিছু করতে দেওয়া, অথবা কাউকে কোনো একটা কাজ করতে আপনি দেখছেন বা অবজার্ভ করছেন, এরকম সিচুয়েশন। এই সিচুয়েশনগুলোতে আমরা সাধারণত বলে থাকি এখানে আমাদের পজিটিভ ভার্বের ঘটনা ঘটে। যেমন দেখেন আমরা এই এক্সাম্পল থেকে তাকাই, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। বাক্যটা অর্থ হচ্ছে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিলাম। এই যে লেখা আছে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিলাম। এই যে মেড ভার্বটা বেসিক্যালি মেক ভার্বের পাস ফর্ম, মানে ভি টু ফর্মে আছে আর কি, মেড হোয়াট এভার যে ফর্মে থাক না কেন, এই মেড ভার্বটা হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। কথা কি বুঝা গেল? এগুলো রাইট ফর্ম ভাবে রুলস আছে, বাট আমরা সামনে দেখবো। বাট এই দেখেন এটা আই স হার গো দেয়ার, তাহলে এখানে স আমি তাকে যেতে দেখেছিলাম, ওই যে বলছিলাম কাউকে কিছু করতে দেখা, তা আমি তাকে যেতে দেখেছিলাম, তার মানে স হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। দেখেন এই যে হি লেট মি ডু ইট, সে আমাকে করতে দিয়েছিল এটা, তার মানে এই লেট হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। এরপরেও আমাদের পজিটিভ ভার্বের বিস্তারিত আলোচনা বা আরও বিস্তারিত আমরা পজিটিভ ভার্বের যে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস আছে সেখানে এখানে লিখছি, যদিও যে বিষয়ে আরও বিস্তারিত ক্লাসে বুঝে না মানে হচ্ছে এটা রাইট ফর্ম অফ ভার্বের যে ক্লাস সেখানে আমরা বুঝবো। তবে একটু বলে রাখি, সেটা হচ্ছে কয়েকটা ভার্ব মনে রাখেন এবং একটা স্ট্রাকচার মনে রাখেন। এই দুটো জিনিস মনে রাখলে পজিটিভ ভার্ব বলবেন না। ভার্বগুলো কি? মেক, এগুলো কিন্তু যে কোনো ফর্মে যেতে পারে, মেক হতে পারে, হ্যাঁ মেক, লেট, হেল্প, তারপরে হচ্ছে হ্যাভের কিন্তু আবার যে কোনো ফর্ম হতে পারে, হ্যাভ, হ্যাজ, হ্যাড হতে পারে। তারপরে আপনার সি, এই যে এরকম যে ছিল একটু আগে, সি থেকে স হতে পারে। তারপরে গেট আবার গড হতে পারে, ঠিক আছে, এগুলো গেট গড হতে পারে। তো ইত্যাদি আর লিখলাম না, এই ঘুরে ফিরে এই চারটা, বিশেষ করে এই সিও খুব একটা দেয় না, দিলে ওই শেষ পর্যন্ত এই পাশে দেয়, মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, বা আপনি যদি সি রাখতে চান, সি, অবজার্ভ, কাছাকাছি এরকম। এই ভার্বগুলো মনে রাখেন। এবার একটা গঠন মনে রাখেন। গঠনটা কি? সাবজেক্ট প্লাস এই ভার্বগুলো, তাহলে এই ভার্বগুলোকে নাম দিলাম আমরা কি? এক্স দিলাম ফর এক্সাম্পল, তাহলে এক্স প্লাস অবজেক্ট প্লাস আরেকটা ভার্ব থাকবে, এরপরে মনে রাখা দরকার নেই। এই স্ট্রাকচারটা মনে রাখেন যে কোনো একটা সেন্টেন্স যদি এরকম শুরু হয় যে সাবজেক্ট আছে তারপরে এক্স, মানে হচ্ছে এই ছটা ভার্ব, অথবা এমন কোনো ভার্ব যেটা এই ছয়টার স্যানোনিম, আই রিপিট, কাছাকাছি, স্যানোনিম বা কাছাকাছি, এই ছয়টা ভার্ব অথবা এই ছয়টা ভার্বের স্যানোনিম বা কাছাকাছি, এরকম ভার্বগুলো এখানে থাকবে। তারপরে একটা অবজেক্ট থাকবে, এরপরে আরেকটা ভার্ব থাকবে। এই ভার্বটা দুইটা গঠনে থাকে, দুইটা বা তিনটা গঠনে থাকে। একটা হচ্ছে এখানে যে ভার্বটা থাকে সেটা V1 ফর্মে থাকতে পারে, এটা V3 ফর্মে থাকতে পারে, এটা 2+V1 ফর্মে থাকতে পারে। যেমন দেখেন আমাদের যে এক্সাম্পলগুলো ছিল যে আই মেড হিম ডু, দেখেন এই যে আই হলো সেই সাবজেক্ট, মেড হলো আমার এই মেক থেকে আসা, আর হিম হলো আমার এই অবজেক্ট, আর দেখেন এই যে ডু আমার কিন্তু V1 ফর্মে আছে। আমি যদি এরকম বলতাম, আরেকটা এক্সাম্পল লিখে দিই, যেমন যদি বলতাম যে আই গট হিম টু ডু ইট, দেখেন এই যে আই হলো আমার সাবজেক্ট, আই হলো আমার সেই সাবজেক্ট, যে গঠনটা আমি সাবজেক্টটা দিয়েছি সেই সাবজেক্ট হচ্ছে আমার আই, এই যে আমাদের আই হচ্ছে আমার সাবজেক্ট, ওকে। এই যে এক্স, এই যে আমার গেট দেখেন আছে, এই হচ্ছে আমার V2, সেটা যে ফর্মে থাক না কেন। এই যে অবজেক্ট, এই সেই অবজেক্ট, হিম অবজেক্ট, সেটা যে কোনো অবজেক্ট হোক, ব্যক্তিবাচক হোক, বস্তুবাচক হোক, যা খুশি হোক, প্রবলেম নাই। এরপরে দেখেন এই যে আরেকটা ভার্ব, এই ভার্বটা কি ফর্মে আছে দেখেন তো, আমাদের এই তিনটার মধ্যে একটা আছে যে V1, V3, 2+V1, এই ফর্মে আছে, এই যে 2+V1 আছে। তার মানে এই গট হচ্ছে আমার পজিটিভ ভার্ব। তাহলে এই ভার্বগুলো মনে রাখেন আর এই স্ট্রাকচারটা মনে রাখেন। এই স্ট্রাকচারে যদি এই ভার্বগুলো পড়ে তাহলে এই ভার্বগুলোকে বলবেন পজিটিভ ভার্ব। এরপরে আমরা এটার অর্থ কি,
এটা এই যে এখানে যে কখন 2+v1 হয়, কখন v1 হয়, কখন v3 হয়, এটা আমরা রাইট ফর্ম ভাবে কাছে শিখব। ঠিক আছে, এটা আমরা রাইট ফর্ম ভাবে শিখব। তাহলে আমরা আপাতত একটা স্ট্রাকচার মনে রাখবো কজেটিভ ভার্ব বোঝার জন্য, একটা স্ট্রাকচার মনে রাখবো, এবং আমরা 5-6টা ভার্ব মনে রাখবো। এই 5-6টা ভার্ব যদি এই স্ট্রাকচারে পড়ে তাহলে বুঝতে হবে এই ভার্বগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলবো। এখন দেখেন, আমি যদি আপনাকে বলি, ভাই বলেন তো, এরকম যদি বলি যে I made a box, আমি আপনাকে বললাম ভাই বলেন তো এখানে মেড কি পজিটিভ ভার্ব হবে? চিন্তা করেন, দেখেন মেড তো এই মেড কিন্তু এই যে মেক থেকে আসছে, এই যে মেক থেকে কিন্তু আসছে, আমরা যে বলছিলাম মেক, সেই মেক থেকে কিন্তু মেড আসছে। বাট আসলেই তো হবে না, আপনার ওই গঠনে পড়ছে কিনা দেখেন, সাবজেক্ট প্লাস এক্স মানে সেই ভার্বগুলো প্লাস অবজেক্ট প্লাস আরেকটা ভার্ব। এই ভার্বটা আবার 3টা ফর্মে থাকতে পারে, একটা হচ্ছে v1 ফর্মে, একটা হচ্ছে v3 ফর্মে, একটা হচ্ছে 2+v1 ফর্মে। না এই তো এক্সাক্ট, মানে বুঝতে পারছেন, তার মানে এই ফর্মে থাকতে হবে, আদারওয়াইজ হবে না। এটার অর্থ কি, অথবা এটার আপনার মানে কখন v1 হয়, কখন 2+v1 হয়, কখন v3 হয়, সেটা আমরা সামনে আগামী পরবর্তী যখন রাইট ফর্ম ভার্বের ক্লাস তখন আমরা শিখবো। বাট আপাতত আপনি কজেটিভ ভার্ব বুঝে রাখেন। লিঙ্কিং ভার্ব, এটার কথা আলোচনা করার খুব দরকার নেই, এখানে কিছু ভার্ব দিয়ে দিচ্ছি আমি অলরেডি, যে এখানে একটু মুখস্থ করে রাখেন এগুলো, যেমন এই যে বি, স্টে, লুক, রিমেইন, সাউন্ড, বিকাম, স্মেল, অ্যাপিয়ার, ফিল, এই ভার্বগুলোকে আমরা সাধারণত বলে থাকি লিঙ্কিং ভার্ব, যদি এরা লিঙ্ক করে। কিসের মধ্যে লিঙ্ক করবে? লিঙ্কিং ভার্বের কাজই হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক করা। পয়েন্ট টু বি নোটেড, লিঙ্কিং ভার্বের কাজ কি? সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক করা। কমপ্লিমেন্ট কি জিনিস? এই এক্সাম্পলটা দেখেন, শি ইজ আ নার্স। এখানে অনেকে আমি প্রশ্ন করতাম যে ভাই বলো তো নার্স এখানে কি অবজেক্ট কিনা? অনেকে বলে ফেলবে হ্যাঁ এটা অবজেক্ট, কিন্তু না, এই নার্স কিন্তু অবজেক্ট না। সুতরাং এই নার্স এবং শি কিন্তু সেম জিনিস, খেয়াল করেন, শি ইকুয়াল টু নার্স, তাই নয় কি? তার মানে এই ইজের কাজটা কি? ইজের কাজটা হচ্ছে এখানে আসলে ইকুয়াল করা, মানে লিঙ্ক করা, মানে হচ্ছে সে দুই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে একটা ইকুয়াল সম্পর্ক দাঁড় করায়। এই কাজটা যে ভার্বগুলো করে তাকেই বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। বা আপনি বলতে পারেন যে লিঙ্কিং ভার্ব যখন হবে তখন সাবজেক্ট এবং এই ভার্বের পরে যা থাকবে এই দুইটা বিষয় আসলে সামহাউ সেম জিনিস হবে। বুঝতে পারছি? যেমন দেখেন, আমি যদি বলি যে আচ্ছা এই এক্সাম্পলটা দেখেন, তাহলে আরও ভালো ক্লিয়ার হবে, মানে একদম সহজ এক্সাম্পল থেকে একটু স্ট্যান্ডার্ড আছে। বলতেছে হিজ ফিডব্যাক টু নিউ সিমড কুইক। হিজ ফিডব্যাক টু দ্য নিউ সিমড কুইক। আমি কেন বলতে চাচ্ছি যে এখানে সিমড, এই যে সিমড এখানে লিঙ্কিং ভার্ব কেন বলতে চাচ্ছি, কেন দেখেন, আপনি বলেন তো, এই যে হিজ ফিডব্যাক এটা সাবজেক্ট, ওকে, টু দ্য নিউ সেটা একটা এক্সট্রা পার্ট, সেটা বিষয় মানে নতুনদের কাছে, এটা অর্থ হচ্ছে যে এটা সাবজেক্টিভ পার্ট না, আমাদের মূল সাবজেক্ট হচ্ছে হিজ ফিডব্যাক। আর এই যে কুইক, দেখেন তো এই হিজ ফিডব্যাক আমি সংক্ষেপে লিখলাম ইকুয়াল টু কুইক কিনা, দেখেন তো, মানে যেটা যেটা তার ফিডব্যাক সেটাই কুইক কিনা। যদি তাই হয় তাহলে বুঝতে হবে এই সিমড হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। সুতরাং লিঙ্কিং ভার্ব বোঝা খুব একটা সমস্যা না। আচ্ছা দুঃখিত, আপনারা সাউন্ড শুনছেন, আমার বাচ্চাটা চলে আসছিল, এখন মনে হয় ঠিক আছে। ওকে, আমাদের ক্লাস আবার এই যে এক্সাম্পলগুলো দেখেন, আমি যদি বলি যে ইট 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 সাউন্ডস গুড, দেখেন ইট সাউন্ডস গুড, আমি প্রশ্ন করতে পারি ভাই ই সাউন্ডস এখানে কি লিঙ্কিং ভার্ব কিনা, দেখেন বলেন তো, যেটা ইট সেটাই গুড কিনা। তার মানে দেখেন সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মধ্যে কিন্তু একটা ইকুয়াল সম্পর্ক ঘটাইছে সাউন্ডস, তার মানে এটা একটা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, এরকম লিঙ্কিং ভার্বগুলো এই কাজ করবো, এবং আলটিমেটলি সাবজেক্ট এবং এখানে যে গুড এটা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমরা অনেকে মানে এগুলোকে অবজেক্ট মনে করি, কিন্তু অবজেক্ট না। এই পর্যন্ত কি বোঝা গেল? এরকম আপনারা মানে আপনি বলতে পারেন যে শি রিমেইনস সাইলেন্ট। দেখেন এখানে শি এবং সাইলেন্টের মধ্যে একটা সম্পর্ক ঘটেছে, মানে যে শি সেই সাইলেন্ট, মানে নীরবটা আসলে কে? এই সাইলেন্ট কিন্তু অবজেক্ট না,
এটা একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ আবার একটা কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে এই কাজগুলো, এই লিঙ্কিং ভার্বের কাজগুলো এটাই, যে সাবজেক্টের সাথে তারপরে থাকা একটা অ্যাডজেক্টিভের বা তারপরে থাকা একটা ফ্রেজের একটা সম্পর্ক ঘটায় দেয়, একটা রিলেশন ঘটায়। দিস ইজ লিঙ্কিং ভার্ব। আলটিমেটলি লিঙ্কিং ভার্ব মানে কি বলা যায়, বলতে যে আসলে একেবারে খুব স্পেসিফিক কোনো ভার্ব আছে এমনটা। যেমন দেখেন, আমি যদি বলি যে এটা যদি বলি যে ধরেন শি ইজ আ নার্স, আমি কিন্তু ইজকে ইনট্রান্সিটিভ ভার্ব বলতে পারি, পারি না? বলেন তো কেন পারি? কেন পারি বুঝতেছেন? আমি কিন্তু ইজকে ইনট্রান্সিটিভ ভার্ব বলতে পারি। আলটিমেটলি সব কিছুই ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ থেকেই কিন্তু মানে আসতেছে। তা আমাদের আসলে পরীক্ষায় ওই ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ জায়গাটা গুরুত্ব বেশি দেয়, আর সামহাও হয়তো ফ্যাক্টরিভ এগুলো আসে, কিন্তু এই লিঙ্কিং মানে এই লিঙ্কিং ভার্বও এক প্রকার ওই আপনার ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভের মধ্যে পড়ে। যেমন এখানে ইজ হয়ে গেছে আপনার ইনট্রান্সিটিভ ভার্ব। বা আমি যদি বলি যে এই যে এটা, যে হিজ ফিডব্যাক টু দ্য নিউজ আপনার সিমড কুইক, এই সিমটা কিন্তু এখানে ইনট্রান্সিটিভ ভার্ব। আলটিমেটলি কুইক কিন্তু অবজেক্ট না। কিন্তু এখন আমি বুঝলাম যে হ্যাঁ, এটা তো ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু আরেকটু অ্যাডভান্স লেভেলে এটা আমি জেনে রাখি যে ইন্ট্রান্সিটিভ ভার্বটা এটা কোন ধরনের ইন্ট্রান্সিটিভ, লিঙ্কিং ইন্ট্রান্সিটিভ ভার্ব, বা আপনি এক কথা বলবেন লিঙ্কিং ভার্ব। তো এই অর্থে আমরা বলে আসছি আসলে আমাদের মূল কথাটা ওই ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ মধ্যেই আছে। লিঙ্কিং ভার্বগুলো আপনি সবসময় দেখবেন এগুলো ইন্ট্রান্সিটিভ হবে, এগুলো ট্রান্সিটিভ হওয়ার চান্স নেই। কারণ দেখেন এই যে এ নার্স, এটা অবজেক্ট না, তাহলে অবজেক্ট না হলে ট্রান্সিটিভ কীভাবে হবে? অবজেক্ট না হইলে ট্রান্সিটিভ কীভাবে হবে? এই যে দেখেন এখানে সিমড, এখানে কুইক কিন্তু অবজেক্ট না, তাহলে কুইক যদি অবজেক্ট না হয় তাহলে সিম কীভাবে ট্রান্সিটিভ হবে? বা আমি এখানে যেগুলো দিছি, যে এগুলো যে মনে করেন যে এই যে বি, স্টে অথবা লুক, রিমেইন, সাউন্ড, বিকাম, অ্যাপিয়ার, ফিল, এগুলো একটাও কিন্তু দেখবেন অবজেক্ট প্রয়োজন নাই। আপনি কি বলেন যে আই ফেল্ট হ্যাপি, আই ফেল্ট হ্যাপি, আপনি বলেন তো হ্যাপি কি অবজেক্ট? নিশ্চয়ই না। তাহলে এই ফেলকে আপনি প্রথমে জেনে আসছেন কি, যেটা একটা ইনট্রান্সিটিভ ভার্ব। আবার এখন বুঝে মনে রাখেন যে এই যেগুলো এর মধ্যে তো আছে, এবং এই আই এবং হ্যাপির মধ্যে একটা সম্পর্ক ঘটাচ্ছে, যে আমি সেই কিন্তু হ্যাপি, মানে হ্যাপিটা কে, আমি কে, আমি হ্যাপি, এবার এরকম আর কি। তো এই আমিটাকে আবার লিঙ্কিংও বলতে পারি, এই আর কি ঘটনা। বিসিএস এর সাধারণত বিসিএস পরীক্ষা সাধারণত লিঙ্কিং টিঙ্কিংগুলো দেয় না, ওরা ম্যাক্সিমামে 4টা জায়গায় থাকে। একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, এরপরে হচ্ছে আপনার জিরান্ট এবং পার্টিসিপল, এই 4টার মধ্যেই ঘুরে ফেরে। এবং ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভের মধ্যে পেঁচাও না। এতদিন পর্যন্ত যে বিশেষ করে 35 পরবর্তী বিসিএস যে প্রশ্নগুলো হয়েছে, ওখানে আপনি দেখবেন যে ওই ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, জিরান্ট, পার্টিসিপল এর মধ্যেই আছে। অথবা একবার সম্ভবত ইনফিনিটিভ থেকে প্রশ্ন আসছে, ইনফিনিটিভ একবার, এই গত 4-5টা বিসিএসের মধ্যে। এর বাইরে জীবনে যে এত যা পড়লাম, লিঙ্কিং ভার্ব, কপিউলেটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, কগনেট ভার্ব, যত কিছু পড়লাম, এগুলো কিচ্ছু বিশেষ আসে না। বাট আমাদের যেহেতু একটা প্রিপারেশন দাঁড় করাইতে হবে, বা আমাদের মোটামুটি জিরো থেকে হিরো হতে হবে, সেক্ষেত্রে আমাদের এগুলো জেনে রাখা ভালো, কারণ এগুলো আপনাদের অন্যান্য জব পরীক্ষা কাজে দিবে, আপনার বিসিএসের বাইরেও বিভিন্ন চাকরি কাজে দিবে। ভালো থাকেন, ভালো থাকেন। আগামী ক্লাসে আমাদের এই দেখেন আমরা কিন্তু নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো আগামী ক্লাসে। এতক্ষণ পর্যন্ত এখানে যে আলোচনা করছি, এই যে দেখেন লিঙ্কিং বলেন, পজিটিভ বলেন, কগনেট বলেন, ট্রান্সিটিভ বলেন, ইনট্রান্সিটিভ বলেন, এগুলো সবই কিন্তু ফ্যাক্টরিটিভ ভার্ব ছিল। এটা আপনারা জানেন, আমি আমার ক্লজের ক্লাসে, ফ্রেজের ক্লাসে বুঝেছি যে ফ্যাক্টরিটিভ ভার্বটাই বেসিক্যালি আমাদের প্রিন্সিপাল ভার্ব। যে আমরা যেটাকে প্রিন্সিপাল ভার্ব বলতেছি, এটা কিন্তু আলটিমেটলি ফ্যাক্টরিটিভ ভার্ব, মানে টেন্সের যে ভার্বটা। তা আমরা এতক্ষণ পর্যন্ত এই ফ্যাক্টরিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা দুঃখিত, কি বললাম, ফাইনিট ভার্ব, সরি, মানে আমরা যেটাকে বলতেছি প্রিন্সিপাল ভার্ব, এটা আলটিমেটলি ফাইনিট ভার্ব। আগামী ক্লাসে আমরা নন ফাইনিট ভার্ব নিয়ে কিছু কথাবার্তা বলবো। তবে ফাইনিট ভার্ব যেহেতু আমাদের আজকে মোটামুটি আলোচনা হয়ে গেছে, আমাদের প্রিন্সিপাল ভার্বকে আমরা ফাইনিট ভার্ব বলতে পারি, সুতরাং ফাইনিট ভার্ব নিয়ে আমরা আলোচনা করার প্রয়োজন নেই। আগামী ক্লাসে আমরা নন ফাইনিট ভার্ব নিয়ে কথা বলবো। এবং খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই নন ফাইনিট ভার্বই 3 প্রকার: পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ। সুতরাং আগামী ক্লাসে আমাদের এই 3টা নিয়ে আলোচনা হবে, এবং এই 3টাই আপনাদের বিসিএস এর জন্য বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ হাফিজ।